মোটামুটি আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে আমরা ট্রাফিক মোডাল স্পিড সেটা অর্থাৎ একটা অরিজিন থেকে একটা ডেস্টিনেশন অর্থাৎ একটা জোন থেকে আর একটা জোনে যদি একজন মানুষ যেতে চায় তাহলে আসলে সে কোন মাধ্যমে যাবে, সে কি প্রাইভেট কারে যাবে নাকি সে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাবে নাকি সিএনজিতে যাবে, রিক্সায় যাবে, অর্থাৎ সে কি মাধ্যমে একটা জোন থেকে আর একটা জোনে যাবে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় বা সেটার পুরো প্রবাবিলিটি কতটুকু সেটা আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম যে আসলে একটা জোন থেকে আরেকটা জোনে একজন মানুষের কোনো মাধ্যমে সাপোজ একটা জোন থেকে যদি ১,০০০ ট্রিপ জেনারেট হয় তাহলে সেই ১,০০০ ট্রিপ সাপোজ উত্তরা থেকে ১,০০০ ট্রিপ যদি মিরপুর যাবে তাহলে তার মধ্যে আসলে কত পার্সেন্ট মানুষ বাসে যাবে, কত পার্সেন্ট মানুষ প্রাইভেট কারে যাবে, এইটা ক্যালকুলেশন করে আমরা শিখছিলাম। এটা মেনলি ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে, সেগুলো আমরা দেখছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ট্রাভেল টাইম, তারপরে মান্থলি ইনকাম, তারপরে হচ্ছে তার কমফোর্ট, সেফটি, এইরকম বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে মেনলি তার মাধ্যমটা সিলেক্টেড হয় যে সে কোন মাধ্যমে যাবে। তো আমরা আজকে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর একদম লাস্ট স্টেপ যেটা ট্রাফিক অ্যাসাইনমেন্ট, এটা দেখব। তো ট্রাফিক অ্যাসাইনমেন্ট আমি প্রথমে যদি একটু দেখাই যে ট্রাফিক অ্যাসাইনমেন্টটা কি জিনিস, আমি একটু ছবি দিয়ে দেখাই। এটা এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে কি করা হয়, এই যে বিভিন্ন জোন থেকে বিভিন্ন সংখ্যক ট্রিপ জেনারেট হইতেছে বা ডিস্ট্রিবিউট হইতেছে, তাহলে একটা জোনের সাথে আরেকটা জোনকে তো আমাকে কানেক্ট করতে হবে, কানেকশন দিতে হবে। তো সেই কানেকশন দেওয়াটাই হচ্ছে রুট চুজ করা বা রুট প্ল্যান করা। যেমন এখানে আমরা একটা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক দেখতেছি, একটা সিটি বা জোনের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক দেখতেছি। এখানে যে ১, ২, ৩, ৪ করে যেগুলো দেখানো আছে এগুলো হচ্ছে বিভিন্ন জোন নির্দেশ করে। যেমন সাপোজ আমরা ১ কে বলতে পারি উত্তরা, ২ কে বলতে পারি মিরপুর, আর ১০ কে বলতে পারি মতিঝিল, এরকম বিভিন্ন রুট ডিফাইন করে এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে। আর বাকি তাদের মধ্যে যে ইন্টারকানেক্টেড লাইনগুলো দেখতেছি সেগুলো ডিফাইন করে হচ্ছে তাদের মধ্যে যে কানেকশনগুলো, অর্থাৎ একটা জোন থেকে আরেকটা জোনে যদি মানুষ যেতে চায় তাহলে আসলে তারা কোন দিক দিয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট টিপিক্যাল একটা প্ল্যান বা টিপিক্যাল একটা ট্রান্সপোর্ট প্ল্যান বা টিপিক্যাল একটা ট্রান্সপোর্টের রুট প্ল্যান, যে আসলে রুটটা কিভাবে হবে না হবে। এখন এই যে আমরা যেটা রুট অ্যাসাইনমেন্ট বা ট্রান্সপোর্টেশনের ফোর্থ স্টেপে গিয়ে আমাদের এই জিনিসটা বানাইতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমাদের অলরেডি এক্সিস্টিং নেটওয়ার্ক থাকে। অলরেডি সাপোজ আমি যদি বলি যে সাপোজ আমি উত্তরা থেকে মিরপুরে আসতে চাই, তো তাহলে সেক্ষেত্রে তো অলরেডি আমাদের একটা ট্রান্সপোর্ট বা রাস্তা অলরেডি করা আছে। এর পাশাপাশি এর বাইরে আমাদের অন্য কোনো রুট লাগবে কিনা, অথবা যেই রুটটা আছে সেটার ক্যাপাসিটি ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আমাদের এই ফোর্থ স্টেপে এসে দেখতে হবে। বা যদি কোনো জোনের কানেকশনের জন্য নতুন কোনো রুট প্ল্যান করতে হয় তাহলে সেটা আমরা কোন দিক দিয়ে করব এবং সেই রুট দিয়ে আসলে কি পরিমাণ গাড়ি চলাচল করবে, এটাই হচ্ছে আমাদের টোটাল আউটপুট, ফাইনাল আউটপুট ট্রান্সপোর্টেশন প্ল্যানিং থেকে। তো সেই কথাগুলো এখানে লেখা আছে, দ্য ফোর্থ অ্যান্ড ফাইনাল স্টেপ অফ দ্য ট্রাভেল ডিমান্ড ফরকাস্টিং। এই ট্রাভেল ডিমান্ড ফরকাস্টিং কথাটার মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। একদম ট্রান্সপোর্টেশন প্ল্যানিং আমি প্রথম যে ক্লাস সেখানেই বলছিলাম ট্রান্সপোর্টেশন প্ল্যানিংটা হচ্ছে ফিউচারে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হবে সেটা নিয়ে আমরা বদার্ড হবো, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো যে এই পরিমাণ ট্রাফিক জেনারেট হইতেছে, এখন এই পরিমাণ ট্রাফিককে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে এবং সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে। তো সেটার জন্য যে প্ল্যান করা হয় সেটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। তো সেটাকেই অন্য ভাষায় বলা হচ্ছে ট্রাভেল ডিমান্ড ফরকাস্টিং। এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট বা রুট চয়েস এটা প্রাইমারিলি ডিপেন্ড করে হচ্ছে অরিজিন ডেস্টিনেশনের উপর। অর্থাৎ সহজ কথা যে একটা রুটের অরিজিন কোথায়, অর্থাৎ কোন জোন থেকে একটা রুট একটা ট্রিপ উৎপন্ন হচ্ছে এবং কোন জোনে গিয়ে শেষ হচ্ছে। সাপোজ কারোর বাসা যদি উত্তরায় হয়, সেখান থেকে সে যদি মতিঝিল যেতে চায় তাহলে তার যে ট্রিপ, সেই ট্রিপের অরিজিনটা হচ্ছে উত্তরা, ডেস্টিনেশনটা হচ্ছে মতিঝিল। এইখান থেকে মেনলি একদম রুট অ্যাসাইনমেন্টের প্রাইমারি স্টেপ বা প্রাইমারি ইনপুটটা আসে। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি ধরে নেই যে আমি একটা সিটি প্ল্যান করতেছি যেখানে আগে থেকে কোনো ধরনের কোনো রাস্তা নেই, একদম সবকিছু ব্ল্যাঙ্ক, তাহলে আমি প্রথমে এর আগের যে তিনটা স্টেপ সেই তিনটা স্টেপে আমরা দেখে আসছি যে একটা জোন থেকে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হয়, তারপরে দেখে আসছি যে একটা জোন থেকে আরেকটা জোনে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এবং থার্ড দেখে আসছি যে কোন মাধ্যম দিয়ে মানুষ যাতায়াত করবে। তাহলে আমি যদি একটা জোন থেকে আরেকটা জনকে মানুষের কানেক্ট করতে হয় যেখানে কোনো ধরনের কোনো রাস্তা নাই, তাহলে কি প্রথম কাজটা হচ্ছে আমাকে সেখানে একটা রাস্তা বানাইতে হবে।
বানাই আমি তাহলে তাদের মধ্যে কানেক্ট দিতে পারবো বা কানেকশন দিতে পারবো। তো সেই কানেকশনটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে অরিজিন এবং ডেস্টিনেশনের উপরে, যে কোথায় একটা ট্রিপের অরিজিন কোথায়, ডেস্টিনেশন কোথায়। আর আউটপুটটা হচ্ছে একটা টোটাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করা, যে নেটওয়ার্কটা হচ্ছে যে এরকম, এটা একটা ফিগার, সেম গোজ টু এটা। এই ফিগারটা যদি দেখি, বাম পাশের যে ফিগারটা, এটা হচ্ছে একটা বেজ ম্যাপ, এটা একটা সিটির একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং একটা বেজ ম্যাপ। এই যে আমি সলিড লাইন যেগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে রোড, মেইন রোড। মেইন রোড থেকে আবার ছোট ছোট অনেকগুলা ছোট ছোট রোড, কালেক্টর রোড বের হয়ে যায়, এগুলো হচ্ছে মেইন আর্টারিয়াল রোড। মেইন রোড থেকে ছোট ছোট একদম অ্যাক্সেসিবিলিটি কানেক্টিভিটির জন্য ছোট ছোট অনেকগুলো রোড বের হয়ে যায়। তা আমাদের কি করতে হবে, আমাদের সেটাই প্ল্যান করতে হবে যে একটা জোন, সাপোজ এখানে একটা জোন আছে, এখানে নতুন একটা আবাসিক এরিয়া তৈরি হইতেছে, এইখানকার মানুষগুলো তো বিভিন্ন জায়গায় যাবে, সাপোজ এখান থেকে কেউ এখানে যাবে, কেউ এখানে যাবে, কেউ এখানে যাবে, তাহলে তাদেরকে আমি কানেক্ট করব কিভাবে? আমার হাতে অপশন কি কি আছে, আমার হাতে কি কোনটা বেশি ফিজিবল, আমি সরাসরি এখান থেকে একটা এখানে যদি রাস্তা বানিয়ে দেই তাহলে সেটা কি বেশি ফিজিবল, নাকি যদি এইখান থেকে আমি এখানে কানেক্ট করি তারপরে সেখান থেকে সে তার গন্তব্যে চলে যাবে, এটা বেশি ফিজিবল, সেটা আমাদেরকে প্ল্যান করতে হবে। সো আমরা যদি দেখি ট্রাফিক অ্যাসাইনমেন্ট, ট্রাফিক অ্যাসাইনমেন্ট মেইনলি দুইটা, ট্রাফিক অ্যাসাইনমেন্টের দুইটা প্রসেস আছে বা দুইটা মাধ্যমে এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট করা যায়। একটা হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট, আর একটা হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রেন্ট ট্রাফিক অ্যাসাইনমেন্ট। দুইটার মধ্যে বেসিক কিছু মিলও আছে, আবার দুইটার মধ্যে কিছু ডিসিমিলারিটিস বা অমিলও আছে। প্রথমত হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট, যেটা এইটাতে একটা জোন থেকে আরেকটা জোনে যে পরিমাণ গাড়ি ডিস্ট্রিবিউট বা ট্রাফিক ডিস্ট্রিবিউট হইতেছে সেখানে তারা পুরোটাই ডিস্ট্রিবিউট করে দেয়, কোনো কিছু হাতে রাখে না। মানে সেখানে সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি, ট্রাফিক ডিস্ট্রিবিউশন যখন করাইছিলাম গ্র্যাভিটি মডেল দিয়ে, বলছিলাম যে উত্তরা থেকে পাঙ্গের, উত্তরা থেকে মিরপুর এই পরিমাণ ট্রিপ যাবে। সাপোজ আমি বললাম যে উত্তরা থেকে মিরপুর 500টা ট্রিপ যাবে। এখন অল অর নাথিং যে ট্রাফিক অ্যাসাইনমেন্ট, যেটা আমরা আরো সামনে বিস্তারিত করব, এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট কি করে, উত্তরা থেকে মিরপুরের যে নেটওয়ার্ক বা কানেকশন সেখানে সে টোটাল 500টা ট্রিপ পুরোটা দিয়ে দেয়। এইখানে কোনো এরকম কনসিডারেশন আসে না যে এই 500টা ট্রিপ এই রাস্তাটা নিতে পারবে কিনা, তার ক্যাপাসিটিতে ধরবে কিনা, সে কি মানে ওভারফ্লো হয়ে যাবে, নাকি সে মানে কনজেস্টেড হয়ে থাকবে, নাকি এখান থেকে যদি অনেক ট্রাভেল টাইম অনেক বেশি হয়ে যাবে, এরকম কোনো কনসিডারেশন এটার মধ্যে আসে না। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট মোড অফ ট্রাফিক অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে সব থেকে সিম্পল মোড। এটা তখন অ্যাপ্লাই করা হয় যখন আমি যেই অঞ্চলটাতে বা যেই জোন প্ল্যান করতেছি সেখানে ট্রাফিক জ্যাম হওয়ার প্রবাবিলিটিস বা পসিবিলিটিস খুবই কম। মোটামুটি একদম ডেভেলপড সিটির মধ্যে এটা দিয়ে করা যাবে না, ডেভেলপড সিটির মধ্যে ট্রাফিক কনজেশন তৈরির অনেক বেশি পসিবিলিটিস থাকে। মোটামুটি আউটস্কিট বা সিটির বাইরে যে সমস্ত অঞ্চল, সেইখানে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট ইউজ করা যায়, সেখানে জেনারেলি রোডের ক্যাপাসিটি তুলনায় সেখানে যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই গাড়ির সংখ্যা কম হয়। আর ক্যাপাসিটি রেস্টুরেন্ট অ্যাসাইনমেন্ট যেটা, সেটা এখানে কনসিডারেশনটা আসে যদি আমার টোটাল ট্রিপের সংখ্যা হয় 500, তখন এখানে একটা কনসিডারেশন আসে, তো এখানে যদি 500ই দিয়ে দেই তাহলে কি এই পুরো রাস্তাটা জ্যাম হয়ে আমার ট্রাভেল টাইম বেশি হয়ে যাবে কিনা, এরকম একটা কনসিডারেশন আসে। তো ক্যাপাসিটি রেস্টুরেন্টে সাধারণত প্রথমে 50% দেওয়া হয়, যে 500টা ট্রিপ থাকে প্রথমে 250 দেওয়া হয়, দিয়ে দেখা হয় যে আসলে ট্রাভেল টাইমে কিরকম চেঞ্জ আসতেছে। ট্রাভেল টাইম বেশি হওয়া মানে রাস্তাটা জ্যাম হয়েছিল, কারণ ডিস্টেন্স তো সেম, দুইটা জোনের মধ্যে ডিস্টেন্স তো ফিক্সড থাকে। তো ফিক্সড ডিস্টেন্স যদি টাইম বেশি লাগে তার মানে হচ্ছে রাস্তার সমস্যা, রাস্তা জ্যাম হয়ে আছে। টাইম কম লাগে তার মানে হচ্ছে রাস্তাটা একদম ফ্রি ফ্লো কন্ডিশনে আছে। তো ক্যাপাসিটি রেস্টুরেন্ট অ্যাসাইনমেন্টে আমরা ওই ক্যাপাসিটিটাকে, রাস্তার ক্যাপাসিটিটাকে আমরা কনসিডারেশনে নিয়ে আসি, যে আমি এই টোটাল ট্রাফিকটা যদি এখানে দিয়ে দিই তাহলে তার ক্যাপাসিটিটা মানে রেস্টুরেন্ট হয়ে যাবে কিনা, বা সেই এই রোডটাতে গাড়িটা ফ্রি ফ্লোতে চলতে পারবে কিনা, তখন এই কনসিডারেশনটা নিয়ে আসা হয়। আমরা দুইটা সেম প্রসিডিউর, দুইটা প্রসিডিউর দেখব। তো এই যে দুইটা প্রসিডিউর দেখলাম যে ট্রাফিক অ্যাসাইনমেন্টের, একটা হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট, আর একটা হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রেইন ট্রাফিক অ্যাসাইনমেন্ট। এই দুইটা অ্যাসাইনমেন্টেরই প্রত্যেকেরই দুইটা করে স্টেপ আছে। আমি যদি অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট আসি সেখানেও দুইটা স্টেপ পাবো, যদি আমরা ক্যাপাসিটি রেস্ট্রেইন ট্রাফিক অ্যাসাইনমেন্ট আসি সেখানেও আমরা দুইটা স্টেপ পাবো। তো তাদের যে দুইটা স্টেপ, সেই দুইটা স্টেপ হচ্ছে কমন। প্রথম স্টেপটা হচ্ছে ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ। ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে।
সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ মানে হচ্ছে, ধরেন এটা হচ্ছে উত্তরা, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, খুবই সিম্পল, জিনিসটা সিম্পল, যদি খুব ভালো করে মাথায় ক্যাচ করতে পারেন পরবর্তীতে যে এক্সাম্পল দেখাবো বা ফিগার যেটাই দেখাবো সেটা বুঝতে খুব সহজ হবে। বললাম ওইটা উত্তরা, এটা হচ্ছে মিরপুর, আর এখানে আর কি দেওয়া যায়, উত্তরা মিরপুরের পাশে এখানে কি থাকে, এখানে বললাম যে মাঝখানে আমরা আরেকটা জোন চিন্তা করি, এটা হচ্ছে পল্লবী, আর এটা ধরলাম যে মিরপুর 10 সেটা আর কি। তাহলে এখন এখানে আমি ৩ টা জোন দেখতে পাচ্ছি। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি উত্তরা থেকে মিরপুর 10 এ যাব। এখান থেকে ডিসটেন্স হচ্ছে, আমি তো বলে দিলাম যে 10 কিলোমিটার। ডিসটেন্স হচ্ছে 10 কিলোমিটার। আর আরেকটা এরকম আমার বিকল্প পথ আছে কি, আমি প্রথমে এইখান থেকে এইখানে যেতে পারি, পরে এইখান থেকে আবার এইখানে যেতে পারি। এইখান থেকে আমি দেখলাম যে এইখান থেকে আমার ডিসটেন্সটা হয়ে যায় হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার। তাহলে আমাকে বলেন যে আমি যদি এইখানে থাকি তাহলে সেক্ষেত্রে আমি, আমার উদ্দেশ্য হচ্ছে অরিজিন হচ্ছে এইটা আর ডেস্টিনেশন হচ্ছে এইটা, তাহলে আমরা কোন পথে যাব বলেন? আর আমি তো ডাইরেক্টই যাব আর কি, যেহেতু 10 হ্যাঁ, কিলোমিটার হ্যাঁ, আমাদের কাছে। সহজাত প্রবৃত্তি যেটা বলে, তা আমরা সেটা কি করি, আমরা হচ্ছে একদম মিনিমাম পাথটা চুজ করি, যেখানে ডিস্টেন্স কম আমরা সহজে সেটা চুজ করি। এটাই হচ্ছে মিনিমাম ট্রাফিকের পাথ। উপরও তো নির্ভর করবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে আমার সেকেন্ড কথা। প্রথম প্রথম কনসিডারেশনটা আমার আসে হচ্ছে কোন দিকে আমার রাস্তাটার ডিস্টেন্স কম, দূরত্ব কম। সেকেন্ড কনসিডারেশনটা আমার আসে কোন দিকে যেতে আমার সময় কম লাগে। দেখা যাচ্ছে এটা ধরেন যদি 10 কিলোমিটার হয় কিন্তু এই রাস্তাটাতে জ্যাম থাকে, জ্যাম থাকার কারণে যদি এটা দেখা যাচ্ছে আমার যেতে সময় লাগে 30 মিনিট, এই রাস্তাটা যদিও 15 কিলোমিটার, এইটা আমার যেতে সময় লাগে হচ্ছে 20 মিনিট, তখন কিন্তু আমার ডিসিশনটা সিম্পল থাকবে না। যদি আমি এই ট্রাফিক জ্যাম বা ট্রাভেল টাইমের কনসিডারেশনটা না নিয়ে আসি তাহলে কিন্তু ডিসিশনটা খুবই সহজ। তাই এখান থেকে যেহেতু ডিস্টেন্স কম তাহলে আমি এই রোডে যাব। আর যখনই আমি ট্রাভেল টাইমের কনসিডারেশন নিয়ে আসতেছি যে এখানে লাগবে 30 মিনিট, এখানে লাগবে 20 মিনিট, তখন কিন্তু আমার একটা সেকেন্ড থট আসতেছে, তখন একটা দ্বিতীয় চিন্তা আসতেছে। তাহলে কেউ কেউ চাবে যে আমি একটু দ্রুত যেতে চাই, আমার মানে রাস্তাটা বেশি হোক কিন্তু আমি তাড়াতাড়ি যেতে চাই, সে এই রুটটা চুজ করবে। আর যাদের কাছে যে আমার সমস্যা নেই, আমি মানে ডিস্টেন্স কম যেতে চাই কিন্তু টাইম বেশি লাগবে, অসুবিধা নেই, তারা তখন এই রুটটা চুজ করবে। এই যে রুট আমরা চুজ করতেছি এই প্রথম স্টেপটা, এই যে যেই ট্রাফিক অ্যাসাইনমেন্ট প্রসেসে যাই না কেন, প্রথম স্টেপটা হচ্ছে ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ। মিনিমাম পাথ কোনটা? এখন এই মিনিমাম পাথ বলতে যে শুধু ডিসটেন্স বোঝাবে বিষয়টা এরকম না। মিনিমাম পাথের সাথে ডিসটেন্সের সাথে সাথে ট্রাভেল টাইমটাও খুব বড় একটা ফ্যাক্টর। বিশেষ করে যখন সিটিতে ট্রান্সপোর্ট প্ল্যান করা হয় তখন এই ডিসটেন্সের তুলনায় ট্রাভেল টাইমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বলা হয় যেই রুটে যেতে ট্রাভেল টাইম কম লাগবে সেটা হচ্ছে মিনিমাম পাথ। তাহলে এখানে যে এক্সাম্পলটা দেখাইলাম এরপরে আমাদের আরো ডেভেলপ এক্সাম্পল আছে। এখানে যে এক্সাম্পলটা দেখালাম দেখেন, আমি যদি বাই ডিস্টেন্স যাই তাহলে মিনিমাম পাথ এইটা, কিন্তু বাই ট্রাভেল টাইম যদি যাই তাহলে মিনিমাম পাথ হচ্ছে এইটা। তাহলে আমাদের এই ট্রান্সপোর্ট প্ল্যানিং যেটা বলে, বিশেষ করে ডেভেলপ সিটি ট্রান্সপোর্ট প্ল্যানিং যেটা বলে সেটা হচ্ছে যেখানে ট্রাভেল টাইম কম লাগবে সেটা হচ্ছে মিনিমাম পাথ। তাহলে কিন্তু আমরা এই মানে ডিস্টেন্সের এই ইস্যুতে যাব না, আমাদের যেই রাস্তায় সময় কম লাগবে সেটা হচ্ছে আমাদের মিনিমাম পাথ। তাহলে এইখানে যদি যে দুইটা রুট আমি অল্টারনেটিভ দেখালাম সেক্ষেত্রে কিন্তু শর্টেস্ট বা মিনিমাম পাথ হবে হচ্ছে এইটা। তো ট্রান্সপোর্টে যখন ট্রাফিক অ্যাসাইনমেন্ট বা ট্রাফিক অ্যাসাইন করা হয় তখন প্রথম কাজ হচ্ছে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার যতগুলা পসিবল রুট আছে প্রত্যেকটা রুটকে আইডেন্টিফাই করা এবং প্রত্যেকটা রুটে আমাদেরকে টাইম হিসাব করতে হবে যে কোন রুটে কত টাইম লাগবে। তো এই যে কোন রুটে কত টাইম লাগবে সেইখান থেকে আমাদের প্রথম স্টেপটা আসে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ। যে আমরা এই যে যতগুলো অল্টারনেটিভ রুট আছে প্রত্যেকটা রুটের মধ্যে সবথেকে মিনিমাম সময় কোনটা লাগবে বা মিনিমাম পাথ কোনটা সেটা আমরা প্রথমে বের করে নেব। আর সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে মিনিমাম পাথ বের করার পরে তারপরে ওই যে মিনিমাম পাথে আমরা এখন ট্রাফিক অ্যাসাইন করব, ট্রাফিক বা ট্রিপ অ্যাসাইন করব। তো সেটা কিরকম, যেটা বললাম যে উত্তরা থেকে যদি মিরপুরের 500 ট্রিপ জেনারেট হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দুইটা অল্টারনেটিভ রোড, এই দুইটা অল্টারনেটিভ রুটের মধ্যে আমরা প্রথমে হচ্ছে মিনিমামটা বের করব, মিনিমাম পাথ কোনটা, তারপরে সেই মিনিমাম পাথে আমরা এখন এই ট্রিপটা অ্যাসাইন করব।
আমরা বলে দিব যে এখন এই রুটে আরো 500টা ট্রিপ যাবে, 500টা ট্রিপ যাবে। তো যদি এই রুটে আমাদের এক্সিস্টিং কোনো রোডওয়ে থাকে তখন আমাদেরকে আরো স্টাডি করতে হয় যে 500টা যখন বিশেষ করে ক্যাপাসিটি রেস্টুরেন্ট অ্যাসাইনমেন্টে যখন আসি তখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে এই রুটে এক্সিস্টিং যে পরিমাণ ট্রাফিক আছে তার সাথে যদি আবার এই 500 যোগ হয় তাহলে এই ট্রাভেল টাইম কেমন হবে, এর রেসপন্স কেমন হবে, তখন কি এই রুটটা আবার টোটালি জ্যাম হয়ে থাকবে কিনা, সেটা হচ্ছে এই ক্যাপাসিটি রেস্টুরেন্টে এরকম একটা কনসিডারেশন নিয়ে আসতে হবে। তো সেটা আমরা আস্তে আস্তে দেখবো। কারণ আমরা অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্টে যাই অথবা ক্যাপাসিটি রেস্টুরেন্ট ট্রাফিক অ্যাসাইনমেন্টে যাই, আমাদের কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে মিনিমাম পাথ চুজ করা, আর সেকেন্ড কাজ হচ্ছে এই মিনিমাম পাথে ট্রাফিক লোডটা অ্যাসাইন করা। এই মিনিমাম পাথ কোনটা হবে যে কথাটা আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাইলাম সেই কথাটাই এখানে কথায় লেখা আছে যে মিনিমাম পাথ, এখানে যে বলতেছে ডিটারমিনেশন অফ মিনিমাম পাথ, এখন মিনিমাম পাথ কোনটা হবে যেখানে লেখা আছে it is assumed that the travelers want to use the minimum impedance route between two points। কারণ ইম্পিডেন্স এই ওয়ার্ডটাকে আবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে কয়েকটা সেগমেন্টে, সেটা হচ্ছে মিনিমাম টাইম হইতে পারে, মিনিমাম ডিস্টেন্স হইতে পারে, মিনিমাম ট্রাভেল কস্টও হইতে পারে। তবে যেটা লেখা আছে সেটা হচ্ছে is the basic rule is that the user choose the route that minimize their own travel time। একটা সিটিতে যখন একটা ট্রাভেলার চুজ করে যে সে কোন রুট দিয়ে যাবে সে প্রথমে কনসিডার করে হচ্ছে কোন রুটে সময়টা কম লাগবে। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এটা বুঝতে পারলে এরপরে আমাদের একটা এক্সাম্পল আছে সেটা বোঝাটা খুবই সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা রোড নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা জোন, এটা জোন 1, এটা জোন 2, জোন 3, আমরা একটা সিটির সাথে তুলনা করলে বিভিন্ন নাম দিতে পারি। এটাকে সাপোজ উত্তরা দিতে পারি, এটাকে হচ্ছে মিরপুর দিতে পারি, এটাকে ফার্ম গেট দিতে পারি, এটাকে গাবতলী দিতে পারি, এরকম আমাদের ইচ্ছা মতো। এবার কেউ এটা প্র্যাকটিক্যালি মিলাইতে চায় না যে উত্তরের সাথে গাবতলী সরাসরি কানেকশন কোথায়, মিরপুরের সাথে সরাসরি কানেকশন কোথায়, এভাবে সরাসরি মিলাইতে চায় না। আমি জাস্ট কথার কথা বলতেছি। এটা ধরেন বললাম যে এটা হচ্ছে ফার্ম গেট দিছি, তার এটা বললাম কারওয়ান বাজার, এরকম আমি জাস্ট আমার ইচ্ছা মতো বিভিন্ন নাম দিলাম, তাতে আমি জাস্ট একটু সহজে ভিজুয়ালাইজ করতে পারি। এই যে ফিগারটা, এই ফিগারটা আসলে কি বোঝাইতেছে বা এখান থেকে আমরা আসলে মিনিমাম পাথ কিভাবে ক্যালকুলেশন করতে পারি বা বুঝতে পারবো। প্রথমে বলতেছে যদি কেউ ১ নাম্বার জোন থেকে ২ নাম্বারের জোনে যেতে চায়, অর্থাৎ উত্তরা থেকে মিরপুরে যেতে চায়, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্রাভেল টাইম, সময়। জেনারেলি এই টাইম গুলো হচ্ছে মিনিটে লেখা থাকে। তার মানে হচ্ছে বোঝাইতেছে হচ্ছে ১ নাম্বার জোন থেকে ২ নাম্বার জোনে যেতে তার সময় লাগবে হচ্ছে ৩ মিনিট। ২ নাম্বার জোন থেকে ৪ নাম্বার জোনে যেতে সময় লাগবে হচ্ছে ২ মিনিট। ১ নাম্বার থেকে ৩ নাম্বারে যেতে সময় লাগবে ৪ মিনিট, ৩ থেকে ৪ এ যেতে সময় লাগবে হচ্ছে ৪ মিনিট এবং ৪ থেকে ৫ এ যেতে সময় লাগবে ৭ মিনিট। এখন আমাদের এই যে একটা সিম্পল নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক দেখানো আছে, এই রোড নেটওয়ার্ক থেকে এখন আমাদের মিনিমাম পাথ চুজ করতে হবে যে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার মিনিমাম রুট কোনটা কোনটা সেটা আমাদেরকে এখন চুজ করতে হবে। তো কিভাবে চুজ করব দেখেন, আমরা প্রথমে জাস্ট এই যখন এটা চুজ করা হয় এখানে যতগুলা জোন আছে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা ভাবে মিনিমাম পাথ চুজ করতে হয়। তো প্রথমে আমরা ১ নাম্বার জোন বা উত্তরার জন্য সেটা যদি আমরা চুজ করতে চাই, মিনিমাম পাথ চুজ করতে চাই, এই মিনিমাম পাথ একটা জোনের জন্য মিনিমাম পাথ চুজ করা মানে হচ্ছে একজন ট্রাভেলার এখান থেকে যেই জোনেই যেতে চাক না কেন কোন জোনে গেলে কোন রুটটা তার জন্য সহজ হবে টোটালটা বের করা। তো আমরা এখানে উত্তরা থেকে একজন সাপোজ এখানে একজন ট্রাভেলার আছে উত্তরায়, তার ইচ্ছা হলো সে মিরপুরে যাবে। আর আমরা দেখব যে এইখান থেকে যতগুলা রুট আছে সেটার মধ্যে মিরপুরে যেতে সবথেকে সময় কম লাগে কোন রুট দিয়ে। এবং এইখান থেকে যদি সরাসরি বা এক থেকে যদি ২ এ কেউ সরাসরি যেতে চায় তাহলে তার এই রুট দিয়ে বা এই রাস্তা দিয়ে গেলে সময় লাগবে ৩ মিনিট। সে মিরপুরে কি আর কোনোভাবে যেতে পারে? সে এভাবে যেতে পারে যে এখান থেকে সে প্রথমে ৩ নাম্বার রুট অর্থাৎ গাবতলী আসলো, পরে এখান থেকে আবার ৪ নাম্বার রুটে গেল, ৪ নাম্বার রুট থেকে আবার ২ নম্বর রুটে গেল। এটাও কিন্তু সম্ভব, রাস্তা তো আছে। কিন্তু সেক্ষেত্রে কি হবে তার সময় লাগবে ৪ মিনিট, ৪ মিনিট, ২ মিনিট। তার মানে টোটাল ১০ মিনিট। আর এদিক দিয়ে গেলে সময় লাগতেছে হচ্ছে ৩ মিনিট। তাহলে কারোর যদি উদ্দেশ্য হয় ১ নাম্বার জোন থেকে ২ নাম্বার জোন অথবা উত্তরা থেকে মিরপুরে যাওয়া তাহলে সে কোনটা চুজ করবে? সে চুজ করবে হচ্ছে এইটা। দেখেন সেটাই লেখা আছে ১ থেকে ২ পর্যন্ত এটা এই রুটটা সে চুজ করবে। তাই মিনিমাম পথে প্রথম লাইনটা আমরা এটা দিলাম।
জাস্ট একটা স্কেল দিয়ে দাগ দিলাম। এখন এই যে ট্রাভেলার, তার উদ্দেশ্য হচ্ছে সে গাবতলী যাবে, ৩ নাম্বার রুটে যাবে। তাহলে তার হাতে উপায় কি কি আছে? সে এইখান থেকে এইভাবে ঘুরে এখানে আসতে পারে অথবা সরাসরি এখানে আসতে পারে। সরাসরি আসলে সময় লাগতেছে ৪ মিনিট। যদি এইভাবে ঘুরে আসে সময় লাগতেছে ৩ আর ২ ৫ আর ৪ ৯ মিনিট। তাহলে তার জন্য মিনিমাম পথ কোনটা? সে যদি ৩ নাম্বার জোনে যেতে চায় মিনিমাম পথ হচ্ছে এইটা। তাই এখানে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে ৩ নাম্বার পাথে যাওয়ার তার মিনিমাম পাথ বা ৩ নাম্বার জোনে যাওয়ার মিনিমাম পাথ। এখন এই ১ নাম্বার জোন থেকে কেউ ৪ নাম্বার জোনে যেতে চায়, ফার্ম গেট যেতে চায়। তাহলে তার হাতে এখন রুট কোনটা? দেখেন এটা একটু ইম্পোর্টেন্ট বা ইন্টারেস্টিং। আগের ২ টা তো একদম ডিরেক্ট ছিল। এখন সে ফার্ম গেট বা ৪ নাম্বার জোনে কিভাবে যেতে পারে? সে এই পদ্ধতিতেও যেতে পারে, সে নিচ দিয়েও যেতে পারে। এখন আমাকে বলেন সে কোন দিক দিয়ে যাবে? সে কি উপর মিরপুর হয়ে যাবে নাকি এই দিক দিয়ে গাবতলী হয়ে যাবে? দেখি কতটুকু স্যার বুঝতে মিরপুর হয়ে পারছেন। যাবে স্যার, হ্যাঁ, মিরপুর হয়ে কেন যাবে? কারণ স্যার দৈর্ঘ্য কম, সময় কম লাগবে স্যার। দৈর্ঘ্য না, আমরা চিন্তা করতেছি কিন্তু সময় দিয়ে। দেখেন এই রুটে গেলে তার সময় কতক্ষণ লাগবে? এখান থেকে এই পর্যন্ত যেতে লাগবে ৩ মিনিট, এখান থেকে এই পর্যন্ত যেতে লাগবে ২ মিনিট। তাহলে টোটাল লাগলো ৫ মিনিট। যদি সে এই জোন দিয়ে ঘুরে যায় তাহলে এখান থেকে এই পর্যন্ত সময় লাগবে ৪ মিনিট, এখান থেকে এই পর্যন্ত সময় লাগবে ৪ মিনিট। তাহলে টোটাল লাগতেছে ৮ মিনিট। তাহলে এইখানে লাগতেছে ৫ মিনিট, এখানে লাগতেছে ৮ মিনিট। তাহলে কি সে এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে সে যাবে না। তাহলে এই ১ নাম্বার জোন থেকে যদি ৪ নাম্বার জোনে যেতে হয় তাহলে মিনিমাম পাথ কোনটা? এইখান থেকে এইটা, এখান থেকে এইটা। তাহলে আমরা কি করব? স্কেল দিয়ে আবার দাগ দিব। এখান থেকে এখানে দাগ দিব, এখান থেকে এখানে দাগ দিব। তাহলে ১ থেকে ৩ এ যেতে গেলে আমরা দেখলাম মিনিমাম হচ্ছে এইটা, ১ থেকে ২ এ যেতে গেলে মিনিমাম এইটা, ১ থেকে ৪ এ যেতে গেলে মিনিমাম হচ্ছে এইটা। যদি ১ থেকে ৫ এ যেতে চাই তাহলে অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারতেছি। অবশ্যই যেহেতু এদের মধ্যে কোনো লিঙ্কই নেই তাহলে ৪ থেকে সে ৫ এ উঠছে এই বরাবর। অর্থাৎ এখান থেকে আমি স্কেল দিয়ে আরেকটা দাগ টেনে দিই। এই যে ফিগারটা, এই ফিগারটা ডিফাইন করে হচ্ছে ১ নাম্বার জোন থেকে কোনো ট্রাভেলার বা পারসন যদি অন্য কোনো জোনে যেতে চায় তাহলে তার জন্য মিনিমাম রুট কোনটা সেটা ডিফাইন করে। এটা কি বোঝা গেছে? জি স্যার। এই মিনিমাম পাথ বের করা এটা কি বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে? দেখেন এটা বুঝতে পারলে এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা সলিউশন করা খুবই সহজ হয়ে যাবে। আসলে আমরা কি বুঝতে পারতেছি যে মিনিমাম পাথটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে বা কিভাবে আমরা মিনিমাম রুটটা সিলেক্ট করতে পারবো? জি স্যার। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারেন। জিনিসগুলা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। আপনার ওই গতানুগতিক মুখস্থর মতো কোনো জিনিস না। জিনিসটা আপনি একবার যদি ভালো মতো মাথায় বুঝতে পারেন, এটা আপনার আর কখনোই মুখস্থ করা লাগবে না বা এটা এই অন্যান্য অঙ্কর মতো কোনো সূত্রও নাই যে আপনাকে সূত্র মুখস্থ করে ভ্যালু বসাইতে হবে। জাস্ট চোখের দেখায় বসে জিনিসটা বোঝা। এটা মিনিমাম পাথ যদি আমরা বের করা শিখতে পারি, এই যে নেটওয়ার্কটা মিনিমাম পাথ বা মিনিমাম রুট সেটা আমরা সিলেক্ট করলাম বা ড্র করলাম, এটাকে অন্য ভাষায় বলা হয় হচ্ছে মিনিমাম ট্রি অথবা স্কিম ট্রি। অন্য ভাষায় এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাকে অনেক সময় বলা হয় হচ্ছে মিনিমাম ট্রি অথবা স্কিম ট্রি। তো এই যে আমরা এখন যদি মিনিমাম রুট সিলেক্ট করতে পারি, সাপোজ উত্তরা থেকে আমরা বিভিন্ন জোনে যাওয়ার মিনিমাম রাস্তা কোনটা, রুট কোনটা সেটা সিলেক্ট করে ফেলছি। তো এটা সিলেক্ট করতে পারলে এখন আমরা কি করতে পারবো? আমরা এখন ওই যে উত্তরা থেকে যে পরিমাণ ট্রাফিক, সাপোজ আমি যদি বলি উত্তরা থেকে ১০০০ ট্রাফিক উৎপন্ন হয়, তাহলে সে ১০০০ ট্রাফিক কোন রুটে যাবে? যদি ৩০০ মিরপুরে যায়, সে ৩০০ আমি এই রুটে দিয়ে দিব। বললাম ২০০ হচ্ছে গাবতলী যায়, তাহলে ২০০ আমি এখানে দিয়ে দিব। বললাম ৫০০ হচ্ছে ফার্ম গেট যায়, তাহলে সেই ৫০০ কি হবে? প্রথমে এখানে আমি ৫০০ দিব, সেই ৫০০ এই পর্যন্ত থাকবে। প্রথমে এখানে তো অলরেডি মিরপুরের জন্য ৩০০ আছেই। তার সাথে আমাকে আরো ৫০০ এড করতে হবে। কারণ এই ফার্ম গেটে যাওয়ার রাস্তা কোনটা? এইটা। তাহলে এই ৫০০ এখান থেকে এই পর্যন্ত ৫০০ থাকবে। মানে ৫০০ ৩০০ সাথে এক্সট্রা ৫০০ থাকবে। পরে এখান থেকে আবার এদিকে ৫০০ চলে আসবে। আর মিরপুরের ৩০০ তো এখানেই শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের ট্রাফিক অ্যাসাইন করতে হবে। এরপরে আমাদের একটা এক্সাম্পল আছে সেটা দেখব। এই যে আমরা ট্রাফিক যখন অ্যাসাইন করতেছি, এখানে আবার আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, কনসিডারেশনে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমরা যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ ট্রিপ জেনারেশন করে আসছি বা ট্রিপ ডিস্ট্রিবিউশন করে আসছি, এইখানে কিন্তু প্রত্যেকটা সাপোজ যদি আমি এটা শিখে আসছি যে উত্তরা থেকে ১০০০ ট্রিপ জেনারেট হইতেছে। ১০০০ ট্রিপ জেনারেট হইতেছে মানে হচ্ছে ১০০০ মানুষ যাচ্ছে।
এখন 1000 মানুষ যাচ্ছে, সে কি 1000টা গাড়ি নিয়ে যাচ্ছে নাকি 10টা গাড়ি নিয়ে যাচ্ছে? এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর যখন আমরা ট্রিপ অ্যাসাইন করব। কারণ আমাদের রাস্তায় মেইন ইস্যুটা হচ্ছে যে তার মানে কি পরিমাণ গাড়ি চলাচল করবে, এটা হচ্ছে রাস্তার ইস্যু। তো যদি আমি 1000 মানুষকে 1000টা গাড়ি দিয়ে রাস্তায় ছেড়ে দেই, তাহলে খুব সহজেই বুঝতে পারতেছি যে রাস্তার ক্যাপাসিটিটা নষ্ট হবে। যদি আমি 1000 মানুষকে 10টা গাড়িতে বসায় ছেড়ে দেই, তাহলে বুঝতে পারতেছি যে রাস্তাটা হচ্ছে মোটামুটি ফাঁকা থাকবে, ফ্রি ফ্লো কন্ডিশনে থাকবে। তো তখন আমাদের আরেকটা কনসিডারেশনে আসতে হয় যে আমি এখানে যে পরিমাণ আমার ট্রিপ জেনারেট হলো, সে পরিমাণ ট্রিপ আসলে গাড়ি কয়টা থাকতেছে। তো সেটাকেই বলতেছে পার্সন ট্রিপস ভার্সেস ভেহিকল ট্রিপস। একটা গাড়িতে তো একজনও থাকতে পারে, তাহলে 1000টা ট্রিপ জেনারেট হলে 1000টা গাড়ি। একটা গাড়িতে যদি 5 জন থাকে, তাহলে 1000টা ট্রিপ জেনারেট হলো, কিন্তু ভেহিকল গাড়ি হচ্ছে 200টা। রাস্তার ইস্যুটা আসতে হচ্ছে গাড়ি থেকে। তো সেটাই বলতেছে ট্রিপ জেনারেশন স্টেপস ক্যালকুলেটস টোটাল পার্সন ট্রিপ, আর ট্রিপ অ্যাসাইনমেন্ট ডিলস উইথ ভলিউম নট পার্সন ট্রিপ। ট্রিপ অ্যাসাইনমেন্ট ডিল করে হচ্ছে ভলিউমের সাথে। এই ভলিউম মানে হচ্ছে গাড়ির সংখ্যা। ভলিউম মানে হচ্ছে এখানে এই ভলিউম মানে আয়তন বোঝায় না, এই ভলিউম মানে হচ্ছে গাড়ির সংখ্যা। তার মানে ট্রিপ অ্যাসাইনমেন্ট যেহেতু রাস্তার সাথে রিলেটেড, রাস্তাটার ডিল করে হচ্ছে গাড়ির সংখ্যার উপর। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে পার্সন ট্রিপ মানুষের যে ট্রিপ সংখ্যা, সেটাকে গাড়ির ট্রিপ সংখ্যায় এখন আমাদেরকে কনভার্ট করতে হবে, কনভার্সন করতে হবে। আমাদেরকে এখন চিন্তা করতে হবে, এই মোডাল স্পিড নিয়ে আসতে হবে যে 1000 ট্রিপ জেনারেট হলো, 1000 ট্রিপ জেনারেট হলো, এর মধ্যে 70% মানুষ পাবলিক ট্রান্সপোর্টে যাবে, 30% মানুষ প্রাইভেট কারে যাবে। তাহলে 30% 1000 এর মধ্যে 300টা তাহলে গাড়ি আসতে পারে। আর এখানে যে 700 জন আসতেছে, সেই 700 জন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাসে যাবে। তাহলে আমি চিন্তা করবো যে একটা বাসে যদি 50 জন মানুষ যায়, তাহলে এখানে 14টা বাস আসবে। তাহলে আমার রাস্তাতে টোটাল গাড়ি এই 1000টা ট্রিপ জেনারেট হওয়ার জন্য টোটাল গাড়ি কয়টা বাড়তেছে, 14টা বাস বাড়তেছে, 30টা প্রাইভেট কার বাড়তেছে। তার মানে হচ্ছে টোটাল আমাদের ভেহিকেল ট্রিপ বাড়তেছে হচ্ছে 44টা। তো এইভাবে আমাদের তখন চিন্তা করতে হবে যে মোডাল স্পিডটার ইম্পর্টেন্সটা হচ্ছে এইখানে। যখন আমরা পার্সন ট্রিপস থেকে ভেহিকল ট্রিপসে কনভার্ট করব, তো যখন একটা মানুষ প্রাইভেট কারে যাবে, তার জন্য আসলে মানে ভেহিকল ট্রিপ করতে হবে, এবং সেটা পাবলিক ট্রান্সপোর্টে যাবে তার জন্য ভেহিকল ট্রিপ করতে হবে। তো সেটারই জাস্ট একটা র্যান্ডম একটা এক্সাম্পল দেওয়া আছে। জাস্ট বলা আছে যদি 500টা একটা জোন থেকে 550টা ট্রিপ জেনারেট হয়, পার্সন ট্রিপ ট্রিপ জেনারেশন থেকে যেটা পায় সেটা হচ্ছে 550 জন মানুষ একটা জোন থেকে আরেকটা জোনে যাবে। এখানে বলা আছে এভারেজ অটো অকুপেন্সি। অটো মানে হচ্ছে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, অটো মানে হচ্ছে প্রাইভেট কার। একটা কারে অটো অকুপেন্সি মানে হচ্ছে একজন কারে কতজন মানুষ যেতে পারে। এভারেজ বলতেছে 1.2। 1.2 কিভাবে বের করছে, ধরেন কোন গাড়িতে 2 জন যায়, কোন গাড়িতে 1 জন যায়, তো এইভাবে টোটাল এভারেজ নিয়ে ওরা দেখতেছে যে এভারেজে একটা কারে 1.2 করে পার্সন যায়। তাহলে 550 জন যদি মানুষ থাকে এবং 550 জনই যদি প্রাইভেট কারে যাতায়াত করতে চায়, তাহলে গাড়ির সংখ্যা কত হবে, যে 550 ভাগ 1.2, তাহলে ভ্যালু ভেহিকেল আসতেছে কত, 458.3, আমরা বলতে পারি 459। তাহলে এই যে 550 জন মানুষ যাতায়াত করবে, তাদের জন্য রাস্তায় এক্সট্রা ভাবে গাড়ি আসবে 459। এখন আমি কি করব, এখানে আমাদের ট্রান্সপোর্টেশন প্ল্যানারদের ভূমিকাটা আসে। যদি আমি কি করব, আমি এই জোনের মধ্যে আমি চেষ্টা করব একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখার। আমি চেষ্টা করব এখানে হচ্ছে একটা বিআরটি সিস্টেম বা বাস রাখা, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম রাখা। তাহলে কি করব, আমি 550 জন মানুষকে তো বাসে উঠাইতে পারবো না, যাদের মানে আর্থিক অবস্থা অনেক ভালো। সাপোজ আমি বললাম যে 250 জন মানুষ প্রাইভেট কারে যাবে, আর বাকি 300 মানুষ যদি বাসে যায়, তাহলে আমাদের গাড়ির সংখ্যাটা কিন্তু অনেক কমে আসবে, ভেহিকেল সংখ্যাটা কমে আসবে। এরপরে আবার আমরা যখন একটা রাস্তায় ট্রাফিক অ্যাসাইন করি, সাপোজ আমি এক্সাম্পলটা দিয়েই বলি, আমি প্রাইভেট কারে টারে গেলাম না, আমরা ধরলাম এক্সাম্পলটা হচ্ছে ইউএসএ বেস্ট, আমেরিকায় বললাম 550 জনেরই গাড়ি আছে। তো বললাম যে তাহলে কি হইতেছে, আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে বা একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার যে কানেক্টিং রুটটা আছে, সেই রুটে 469টা নতুন গাড়ি আসতেছে, অ্যাড হইতেছে। এখন এই যে 469টা গাড়ি অ্যাড হইতেছে, সেটা দিনের কখন অ্যাড হবে, একসাথে এট এ টাইম কি 469টা অ্যাড হবে, নাকি কোনো এক ঘন্টায় অনেক মানে 100টা হবে, কোনো এক ঘন্টায় 5টা হবে, এরকম ভ্যারিয়েশন থাকবে। তো সেটাই বলতেছে টাইম অফ ডে প্যাটার্নস। টাইম অফ ডে প্যাটার্নসটা কি, আমরা বাস্তবে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই। তার সিম্পলি যদি আমরা চিন্তা করি যে সকালে সাধারণত আমাদের ঢাকা সিটিতে যখন অফিস টাইম শুরু হয়, সাপোজ যদি একদম টিপিক্যাল একটা অফিস
টাইম চিন্তা করি সেটা হচ্ছে 9টা 5টা। তাহলে মোটামুটি কি প্রত্যেকটা রাস্তাতে মোটামুটি সকাল 8টা 8:30টার সময় অনেক বেশি কনজেশন থাকে। কারণ কি যত কর্মজীবী মানুষ আছে সবাই অফিসে যাবে। সবাই যখন অফিসে ঢুকে পড়তেছে মোটামুটি 10টা 10:30টার পর থেকে অফিসগামী যে সমস্ত রুট সেই সমস্ত রুটগুলো মোটামুটি খালি থাকে। কিন্তু বলতেছি না যে পুরো সমস্ত রুট খালি থাকবে। সমস্ত রুট কখনোই খালি থাকবে না। যেখানে মার্কেট আছে, যেখানে বাজার আছে সেই সমস্ত রুট সবসময় কনস্ট্যান্ট থাকবে। অফিস পাড়া যেটা বা অফিসগামী রুট যেটা সেটা মোটামুটি মানুষের অফিসে ঢুকে পড়ার পরে অফ পিক পিরিয়ডে চলে যায়। মানে সেটা মোটামুটি খালি থাকে। আবার যখন ছুটি হবে, ছুটির টাইমটাতে আবার যে অফিস রুট যেটা আছে সেখানে অনেক হিউজ কনজেশন হবে। কারণ সব মানুষ আবার হচ্ছে অফিস থেকে বাসায় আসতেছে। এটাই হচ্ছে টাইম অফ ডে প্যাটার্ন। এক এক টাইমে পুরোটা হচ্ছে এক এক রকম। এই যে ট্রাফিক 550 বা 400 বসে একটা গাড়ি লাগবে, সাপোজ আমি ধরে নিলাম এই 400 বসে একটা গাড়ির মধ্যে 300 জন হচ্ছে চাকরিজীবী। তাহলে কি হবে ওই 300টা কার সকাল 8টার সময় একজন থেকে আরেকটা জোনে যাবে, গন্তব্যে যাবে, আবার 5টার সময় বা 6টার সময় ওই জোন থেকে তার অরিজিনে ফেরত আসবে, আগের জোনে ফেরত আসবে। আর বাকি যারা মানে কর্মজীবী না, কেউ কেউ হয়তো স্কুলে যাবে, কেউ হয়তো হসপিটালে যাবে, তারা বিভিন্ন সময়ে দিনের বিভিন্ন সময়ে এই ট্রাফিকটা অ্যাসাইন হবে। তো মেইনলি যখন এই ট্রাফিক ক্যালকুলেশন করা হয় তখন আওয়ারলি বেসিসে ক্যালকুলেশন করা হয়। যখন একটা রাস্তার ক্যাপাসিটি অথবা একটা রাস্তায় কি পরিমাণ ট্রাফিক চলাচল করতেছে এটা এটা ক্যালকুলেশন করা হয় হচ্ছে আওয়ারলিতে। তো একটা রাস্তার যখন আমরা ভলিউম চিন্তা করি তখন আমরা এই ভলিউমটা লিখি হচ্ছে ভেহিকেল পার আওয়ার। সাপোজ একটা রাস্তার ক্যাপাসিটি যদি বলি যে 1600 ভেহিকেল পার আওয়ার, বা ভলিউম যদি বলি যে 1600 ভেহিকেল পার আওয়ার, সরি ক্যাপাসিটি যদি বলি 1600 ভেহিকেল পার আওয়ার, এটা দ্বারা বোঝায় ওই রাস্তাটাতে প্রতি ঘন্টায় ফ্রি ফ্লো কন্ডিশনে কোনো জ্যাম বাদে 1600 ভেহিকেল চলাচল করতে পারে। এখন যদি তার থেকে বেশি চলাচল করে তাহলে স্বভাবতই সেখানে জ্যাম তৈরি হবে। কম চলাচল করলে সেখানে কোনো জ্যাম তৈরি হবে না। তো টাইম অফ ডে প্যাটার্নস এর মধ্যে কমন টাইম পিরিয়ড যেগুলো আছে যেটা বললাম মর্নিং পিক অফিস যাওয়ার সময়, আফটারনুন পিক সেটা হচ্ছে আহ, আসার সময়, আর একটা হচ্ছে অফ পিক মানে মাঝখানের সময়টা বিশেষ করে অফিস করা যে রুটগুলোতে আছে সেই সমস্ত রুটে এই দুপুরের টাইমটাতে বা অফিসে ঢুকে যাওয়ার পরটাতে অফ পিক চলতে থাকে। এখন আমরা আসতেছি যে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট। আমরা জেনারেল কথাবার্তা শিখে ফেললাম, এখন আমরা ট্রাফিক অ্যাসাইনমেন্ট প্রসেসে যাইতেছি। কিভাবে এখন আমরা একটা রুটে ট্রাফিক ঢুকাবো। সাপোজ আমার উত্তরা থেকে যে 1000 ট্রিপ জেনারেট হলো, সাপোজ আমি দেখলাম যে সেখান থেকে 800টা ভেহিকেল ট্রিপ, 800টা গাড়ি অ্যাড হবে। এখন আমি এই 800টা গাড়ি কিভাবে আমাদের নেটওয়ার্কে অ্যাড করব সেটা আমরা এখন শিখব। তো প্রথমে যেটা বলতেছে all or nothing assignment technique allocates the entire volume interchanging between pairs of zone to the minimum path calculated on the basis of free flow link impedance. Link impedance মানে free flow মানে ডাবল টাইমের উপর ডিপেন্ড করে। এটাকে যদি আমি সহজে বোঝাই, এটা কিন্তু আমি একদম প্রথমে যেটা বলে আসলাম যখন আমি দুইটা ট্রাফিক অ্যাসাইনমেন্ট প্রসেস দেখালাম। অল অর নাথিং অ্যাসাইনমেন্ট কি বলে? এ বলে হচ্ছে যে এই যে তিনটা জোন, এই তিনটা জোনের মধ্যে আমি সাপোজ এই জোন থেকে এই জোনে যেতে চাই, তাহলে কি করব আমি প্রথমে এদের মধ্যে মিনিমাম পাথ কোনটা সেটা চুজ করব। মিনিমাম পাথটা চুজ করব তার ট্রাভেল টাইমের উপরে বেসিস করে। মিনিমাম পাথটা চুজ করে যতগুলা গাড়ি আছে যদি 500 গাড়ি থাকে 500 গাড়ি আমি এই লিঙ্কে ঢুকাই দিই। এটা হচ্ছে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট। তাহলে সবগুলো এখানে দিতেছি, এই রুটে কোনো গাড়ি দিতেছি না। আর ক্যাপাসিটি রেস্ট্রিক্ট যেটা সেটা আশা করি নেক্সট ক্লাসে বলবো, আজকে সময় হবে না। ক্যাপাসিটি রেস্ট্রিক্টে কি হবে সেটা হচ্ছে আমি চিন্তা করব আমি এখানে প্রথমে 50% দিব। যদি 500 থাকে তাহলে এখানে 250 দিব, দিয়ে দেখবো এর ক্যাপাসিটি অতিক্রম করে যাইতেছে কিনা। যদি অতিক্রম করে যায় তাহলে এখানে আর দিব না ট্রাফিক, তখন আমি অন্যদিকে ডিস্ট্রিবিউট করবো। সেটা হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রিক্ট ট্রাফিক। আর অল অর নাথিং যেটা এটা হচ্ছে একদম সিম্পল মোড অফ ট্রাফিক অ্যাসাইনমেন্ট। যত ট্রাফিক আছে প্রথম কাজ হচ্ছে আমি মিনিমাম রুটটা সিলেক্ট করব, এরপর সেই রুটে সব ট্রাফিক দিয়ে দিই। এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলটা সহজ, জাস্ট যদি ভালো মতো একটু বুঝতে পারেন, এটা আর মুখস্থ করারও কিছু নাই, বা এটা মানে ভুলে যাবেন না। এটলিস্ট যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে এখানে আসলে ভুলে যাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটিস থাকবে। দেখেন এখানে 4টা জোন দেখানো আছে। এটা হচ্ছে 1 নাম্বার জোন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। নিজেদের বোঝার সুবিধার্থে বা জিনিসটাকে আরো সহজে ভিজুয়ালাইজ বা চিন্তা করার জন্য ইচ্ছামতো নাম দিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। কারণ আমি দিলাম হচ্ছে উত্তরা
মিরপুর, ফার্মগেট, গাবতলী, 4টা আমি নাম দিয়ে দিলাম। কেউ আবার মিলাইতে চায় না যে আসলে তাদের মধ্যে এরকম কানেকশন আছে কি। এখানে এই ফিগারটা এটা হচ্ছে প্রশ্ন। তো ফিগারটাতে আসলে কি বোঝাইতেছে? প্রথমে দেখেন অ্যারো চিহ্নগুলো খেয়াল করব। প্রথমে হচ্ছে বক্স, মানে বক্সের ভিতরে যে বা এই সার্কেলের ভিতরে যে অ্যারো চিহ্নগুলো সেগুলো ফলো করব। প্রথমে বলতেছে 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোন, অর্থাৎ এই উত্তরা থেকে মিরপুর এইখানে যেতে এই যে এগুলো দেখতেছি সেগুলো সবই হচ্ছে ট্রাভেল টাইম। এই ট্রাভেল টাইম মিনিটে। উত্তরা থেকে মিরপুর যেতে সময় লাগে হচ্ছে 110 মিনিট। উপরে যে ফিগার চিহ্নটা দেখাইতেছে এটা হচ্ছে মিরপুর থেকে উত্তরায় যেতে সময় লাগে হচ্ছে 100 মিনিট। এখন অনেকেই চিন্তা করতে পারে স্যার রাস্তা তো একই, তাহলে এখানে 110 মিনিট আর এখানে 100 মিনিট কেন? এই যখনই ট্রান্সপোর্ট প্ল্যানিং করা হয় তখন কি করা হয়? আমি তো বলছি যে আমাদের দেশের চিত্রটা ভিন্ন, কিন্তু সব দেশ কি করে লেন বেসড ট্রাফিক চিন্তা করে। তার মানে কি আমরা চিন্তা করে নিতেছি যে এক মানে এই দিক এই ডিরেকশনের যে রোড, মানে আমি চিন্তা করি মাঝখানে হচ্ছে রোড ডিভাইডার আছে, অর্থাৎ এই দিকের গাড়ি এইদিকে এই লেনে যেতে পারবে না। তার মানে আমি বুঝতেছি এই লেনে হয়তো কিছুটা কনজেশন থাকতে পারে, এই লেনে হয়তো তার থেকে একটু কম ট্রাফিক, এই জন্য এখানে একটু সময় কম লাগতেছে, এখানে একটু সময় বেশি লাগতেছে। এটা এরকম কিন্তু নেসেসারি এরকম কোনো মানে জিনিস নাই যে দুই মানে যদি যেতে 110 মিনিট লাগে আসতেও 110 মিনিট লাগবে, বিষয়টা কিন্তু এরকম না। ডিস্টেন্স ইকুয়াল, কিন্তু কত মিনিট সময় লাগবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার ওই রোডের কনজেশনের উপরে, ট্রাফিক জ্যামের উপরে। সেম ভাবে যদি আমি 1 নাম্বার থেকে 4 নাম্বার জোনের কথা বলি, তাহলে দেখেন আমি তীর চিহ্ন খেয়াল করব। 1 থেকে 4 এ যেতে সময় লাগে হচ্ছে 70 মিনিট, 4 থেকে 1 এ আসতে সময় লাগে হচ্ছে 80 মিনিট। সেম 4 থেকে যদি 3 এ যেতে চাই, 4 থেকে 3 এ যেতে সময় লাগে হচ্ছে 100 মিনিট, আর 3 থেকে 4 এ আসতে সময় লাগে 60 মিনিট। যদি আমি 2 থেকে 3 এ যেতে চাই, যেতে সময় লাগবে 70 মিনিট, 3 থেকে 2 এ আসতে সময় লাগবে 50 মিনিট। এবং 2 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা রুটের মধ্যে আবার এদের মধ্যে একটা ইন্টারনাল রুট আছে। সেই রুটের জন্য বলতেছে যদি কেউ 2 থেকে 4 এ যেতে চায় সময় লাগবে 170 মিনিট, আর যদি 4 থেকে 2 এ আসতে চায় তাহলে সময় লাগবে হচ্ছে 165 মিনিট। এটা হচ্ছে ওভারঅল আমার নেটওয়ার্ক। এখন আমার কাজ কি? ভালো করে খেয়াল করবেন। প্রথম কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা নোড, একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, 4টা নোড, এই জোনগুলোকে বলা হয় হচ্ছে নোড। জোনের একদম সেন্টার পয়েন্ট যেটা। উত্তরা তো বিশাল একটা জোন। এই জোনের একদম সেন্ট্রয়েড, সেন্টার যেটা সেটাকে বলা হবে নোড। এখন এই প্রত্যেকটা নোডের জন্য আমাদেরকে মিনিমাম পাথ বের করতে হবে। যেটা এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেম একই মেথডে এখানে যে একটা এক্সাম্পল দেখাইছিলাম। এইভাবে এখন প্রত্যেকটা নোডের জন্য আমরা মিনিমাম পাথ ক্যালকুলেশন করব বা মিনিমাম পাথ ডিটারমাইন করব। তো প্রথমে আমি নোড 1 এর আসি। নোড 1 এ যদি আসি তাহলে খেয়াল করেন ভালো করে। নোড 1 থেকে আমার উদ্দেশ্য হচ্ছে সে যাবে কোথায় কোথায়। সে 2 তে যেতে পারে, 3 এ যেতে পারে, 4 এ যেতে পারে। মানে 1 থেকে যদি 2 তে যেতে হয় তাহলে তার হাতে অপশন কি, কি আছে? সে এইভাবে পুরাটা ঘুরে যেতে পারে, অথবা 1 থেকে প্রথমে এই রুট দিয়ে এই 4 এ আসলো, পরে এইখান থেকে এদিকে যেতে পারে, অথবা 1 থেকে সে 4 এ আসলো, সে এইখান থেকে 3 এ গেল, 3 থেকে 2 এ যেতে পারে, অথবা সে 1 থেকে সরাসরি 2 এ যেতে পারে। এখন কোনটা দিয়ে যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোন দিকে সময় কম লাগতেছে। 1 থেকে সরাসরি যদি 2 এ যাই সময় লাগতেছে 110 মিনিট। 1 থেকে যদি প্রথমে 4 এ আসে তাহলে সেখানে সময় লাগবে হচ্ছে 70 মিনিট। এইখান থেকে যদি আবার কোনাকুনি রোড দিয়ে যাই তাহলে আরো সময় লাগতেছে 165 মিনিট। তার মানে অলরেডি সেটা 110 ক্রস করে গেছে, এদিক দিয়ে সে যাবে না। একইভাবে যদি ক্যালকুলেশন করে দেখি এই দিক দিয়ে পুরাটা ঘুরে যেতে তার আরো বেশি সময় লাগে। তাহলে 1 থেকে 2 এ যাওয়ার সবথেকে শর্টেস্ট টাইম লাগে হচ্ছে এই রুটে। তাই আমি কি করলাম এখানে একটা দাগ দিলাম এবং সেখানে টাইমও লিখে দিলাম যে টাইম লাগে হচ্ছে 110 মিনিট। এখন আসি 1 থেকে সে এখন 4 এ আসতে চায়, তাহলে তার শর্টেস্ট রুট কোনটা? সে আসতে পারে কিভাবে? সে এই রুট দিয়ে এখানে এসে এই কোনাকুনি এই রোড দিয়ে আসতে পারে, অথবা পুরাটা ঘুরে আসতে পারে, অথবা সরাসরি আসতে পারে। তো সরাসরি আসতে সময় লাগতেছে হচ্ছে 70 মিনিট। বাকি আমি যেই রুট দিয়েই যাই না কেন সময়ের পরিমাণটা অনেক বেশি লাগবে। তাই আমি সেটা ক্যালকুলেশন দেখাইতেছি না, এখানে জাস্ট নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে এখানে যেতেই লাগে 110 মিনিট, যেটা অলরেডি 70 মিনিট ক্রস করে গেছে, তাহলে এদিকে যাবে না। তাহলে 1 থেকে 4 এ যাওয়ার মিনিমাম পাথ হচ্ছে এইটা, এই সোজাটা। তাই আমি কি করছি 1 থেকে 4 পর্যন্ত সোজা একটা তীর চিহ্ন দিয়ে দাগ দিছি, তীর চিহ্ন দিয়ে দাগ দিছি এবং সেখানে আমি লিখে দিছি 70 মিনিট। দেখেন এই ডিরেকশন গুলো আবার অনেকে কনফিউজ হওয়া যাবে না।
এই ডিরেকশনগুলো একই বোঝায়। এই ডিরেকশন মানে হচ্ছে 1 থেকে 2, বিপরীত এই ডিরেকশন মানে হচ্ছে 2 থেকে 1। অনেকে মনে করতে পারে তাহলে একই লাইনে দুইটা ডিরেকশন কেন দেওয়া হলো না? কারণ আমি যেটা বললাম তারা কিন্তু আলাদা আলাদা লেন ইউজ করে, মাঝখানে তো ডিভাইডার আছে, এই জন্য কিন্তু সিঙ্গেল এক লাইনে দুইটা ডিরেকশন দেওয়া হয় নাই, দুইটা আলাদা আলাদা এরকম লাইন দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমি 1 থেকে 2 এ গেছি, 1 থেকে 4 এ গেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 3 এ যাওয়া। আমি কিভাবে যাব? আমার হাতে অপশন আছে হচ্ছে আমি এখান থেকে 2 এ যাব, 2 থেকে 3 এ যাব, অথবা 1 থেকে 4 এ আসবো, 4 থেকে 3 এ যাব। এখন আমি শর্টেস্ট পথ হিসাব করব। 1 থেকে 2 যেতে সময় লাগে হচ্ছে 110 মিনিট, 2 থেকে 3 এ আসতে লাগে 70 মিনিট। তাহলে টোটাল এই বরাবর আসতে সময় লাগবে হচ্ছে 180 মিনিট। এখন যদি আমি এই পথ দিয়ে যাই, এখান থেকে এই পর্যন্ত আসতে লাগতেছে 70 মিনিট, এইখান থেকে এখানে যেতে লাগে হচ্ছে 100 মিনিট। তাহলে এইদিকে লাগতেছে হচ্ছে 170 মিনিট। তাহলে আমি কোনটা চুজ করব? আমি কিন্তু আর এটা চুজ করব না, আমি হচ্ছে এটা চুজ করব। তাই আমি কি করব? আরো একটা দাগ দিব, এখান থেকে এটা, এখান থেকে এটা। আর এদিকে টোটাল সময় লাগতেছে এদিকে 70 আর এই যে 100, এর জন্য 170 লাগে। তাহলে দেখেন 1 নাম্বার যে নোড, সেই 1 নাম্বার নোডের জন্য আমরা কিন্তু টোটাল তার মিনিমাম ট্রাভেল পাথ সেটা পেয়ে গেছি। অর্থাৎ 1 থেকে যদি 2 এ যেতে চাই তাহলে সে কোন দিকে যাবে, 1 থেকে 4 এ যেতে হলে কোন দিক দিয়ে যাবে, 1 থেকে 3 এ যেতে হলে কোন দিক দিয়ে যাবে, টোটালটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কি বোঝা গেছে? জি স্যার। জিনিসটা কিন্তু সহজ, একটু জাস্ট খেয়াল করেন, নিজেরাই পারবেন, খুবই সিম্পল। তাহলে 1 নাম্বার নোডের জন্য আমার কাজ শেষ। এখন আমি যদি 2 নাম্বার নোডে আসি, 2 নাম্বার নোড থেকে আমি এখন চিন্তা করি। এখান থেকে আমি চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে পরের এই ফিগারটাতে দেখানো আছে। তাহলে 2 নাম্বার থেকে এখন সে কোথায় কোথায় যাবে? 2 থেকে 1 এ যাবে, 2 থেকে 3 এ যাবে, 2 থেকে 4 এ যাবে। তো আমি একে একে আসি। 2 থেকে যদি 1 এ যেতে চাই তাহলে তার হাতে অপশন কি কি? সে এই কোনাকুনি পথে গিয়ে তারপর এখানে আসতে পারে, অথবা সরাসরি যেতে পারে, অথবা পুরাটা ঘুরে যেতে পারে। এখান থেকে আমরা দেখতেছি যে যদি সে সরাসরি 2 থেকে 1 এ যায় সময় লাগবে হচ্ছে 100 মিনিট। আর অন্য যেকোনো মাধ্যমেই যায় আপনারা হিসাব করে দেখতে পারবেন সময়টা হচ্ছে 100 থেকে বেশি লেগে যায়। তাহলে তার জন্য মিনিমামটা হচ্ছে 2 থেকে 1 এ সরাসরি যাওয়া। তো সেটাই এখানে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে 2 নাম্বার নোডের জন্য। যে এখান থেকে যদি 1 নাম্বার জোনে যেতে চাই তাহলে সময় লাগতেছে হচ্ছে 100 মিনিট। এখন সে 2 থেকে 3 এ যাবে। সে চাইলে কি করতে পারে? এই সরাসরি আসতে পারে, অথবা এখান থেকে কোনাকুনি 4 এ গিয়ে তারপরে 3 এ আসতে পারে, অথবা টোটালটা ঘুরে আসতে পারে। এখান থেকে তার সরাসরি 2 থেকে 3 এ আসতে সময় লাগতেছে মাত্র 70 মিনিট। যদি সেই দিক দিয়ে যেতে যায় তাহলে জাস্ট এইখান থেকে এই পর্যন্ত যেতেই সময় লেগে যায় 170 মিনিট। তার মানে সে এটা চুজ করবে না, সে সরাসরি এখান থেকে এটুকু আসবে, সময় লাগবে হচ্ছে 70 মিনিট। তো সেটাই দেখা যাচ্ছে এই যে 2 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোডে যেতে সময় লাগতেছে 70 মিনিট। এখন আসতেছে হচ্ছে 4 নাম্বার নোড, 2 থেকে 4 এ যাবে। এখন তার হাতে অপশন কি কি আছে? সে এখান থেকে এখানে গিয়ে এভাবে আসতে পারে, মানে এখান থেকে এখানে 1 এ গেল, 1 থেকে 4 এ আসলো, অথবা 2 থেকে 3 এ গেল, 3 থেকে 4 এ আসলো, অথবা 2 থেকে সরাসরি 4 এ আসলো। এখন জাস্ট এটা আমাকে বলেন যে সে কোন দিক দিয়ে যাবে? দেখি কতজন ক্লাস করতেছে, বুঝতেছে। 2 থেকে 4 এ যাইতে হলে তার উপায় কি? স্যার, বলেন 2 থেকে 3 আসবে, 3 থেকে 4 যাবে স্যার। কেন? স্যার, 2 থেকে 3 দূরত্ব 50। দূরত্ব না, সময়। সময় স্যার স্যার। কম না স্যার, সময় কম লাগবে স্যার, এখানে 130 সময় আর কম। 170 স্যার। হ্যাঁ, হ্যাঁ, রাইট। স্যার, মোটামুটি যারা কোন একটু ক্ষেত্রে যদি সমান সময় হয় তখন কি করা যাবে? তখন ডিসটেন্স, যদি সময় সমান আসে তখন ডিসটেন্স নিতে পারে। আর যারা মোটামুটি ক্লাস করতেছে তারা কিন্তু জিনিসটা বুঝতে পারতেছে। 2 থেকে যদি সরাসরি সে 4 এ যায় তাহলে সময় লাগতেছে, এই যে তীর চিহ্নটা খেয়াল করি, 2 থেকে 4 এ যেতে সময় লাগতেছে 170 মিনিট। যদি 2 থেকে 1 এ যাই তাহলে এই 2 থেকে 1 এ যেতে লাগবে 100 মিনিট, 1 থেকে আবার 4 এ যেতে লাগবে হচ্ছে 70 মিনিট, তাহলে 170 মিনিট। যদি 2 থেকে 3 এ আসে সময় লাগতেছে হচ্ছে 70 মিনিট, 3 থেকে 4 এ যেতে সময় লাগতেছে 60 মিনিট। তাহলে 60 আর 70 হচ্ছে 130 মিনিট। তার মানে কি এদিকে 170, এদিকে 170, অথচ এই দিক দিয়ে মাত্র 130। তাহলে তার জন্য শর্টেস্ট পথ এই যে 2 থেকে 4 এ যাওয়ার শর্টেস্ট পথ হচ্ছে আগে সে 3 এ আসবে, 3 থেকে 4 এ আসবে। যদিও তাদের মধ্যে একটা সরাসরি লিংক আছে, সে সেই লিংকে যাবে না, কারণ সেই লিংকে গেলে সময় বেশি লাগতেছে।
আচ্ছা, তাহলে আমরা দুইটা নোডের জন্য শিখলাম, নোড 1 এর জন্য শিখলাম, 2 এর জন্য শিখলাম। সিমিলার একদম সেম ভাবে আমাদের নোড 3 এবং 4 এর জন্য ক্যালকুলেশন করতে হবে। যেমন নোড 3 এর জন্য যদি দেখি, যেই নোডের জন্য ক্যালকুলেশন করা হয় সেই নোডটাকে 0 লেখা হয়, মানে এখানে টাইমটা হচ্ছে 0। 1 এর জন্য যখন করছি 1 নোডটাকে 0 লেখা হয়েছে, 2 এর জন্য যখন করছি 2 নোডটাকে 0 লেখা হয়েছে, 3 নম্বর নোডের জন্য আসতেছি 3 0। এখন 3 থেকে আমার বাকি যে তিনটা জোন, সেই তিনটা জোনের এখন রিলেশন বের করতে হবে। তাহলে কি 3 থেকে যদি 2 এ যেতে চাই, তাহলে টাইম কিভাবে যেতে পারে? সে প্রথমে 3 থেকে 4 এ এসে তারপরে 2 এ যেতে পারে, অথবা পুরোটা ঘুরে যেতে পারে। এখানে দেখতেছি 3 থেকে 2 এ যাওয়ার সবথেকে মিনিমাম সময় হচ্ছে এই শর্টেস্ট এই পাথটা, যেটার সময় লাগে মাত্র 50 মিনিট। তাই 3 থেকে আমরা 2 বরাবর এই একটা সোজা দাগ টেনে দিছি। দাগ টেনে এখানে টাইমটা লিখে দিয়েছি 50 মিনিট। 3 থেকে যদি সে 4 এ যেতে চায়, তাহলে উপায় কি? প্রথমে সে 3 থেকে 2 এ যাবে, 2 থেকে আবার 4 এ আসতে পারে। এটা হইতে পারে। অথবা 3 থেকে পুরাটা ঘুরে 4 এ আসতে পারে। অথবা সরাসরি 3 থেকে 4 এ আসতে পারে। আমাদের চিন্তা করতে হবে কোন দিকে সময় কম লাগতেছে। এখানে দেখতেছি সময় লাগতেছে মাত্র 60 মিনিট। অন্য যেই মাধ্যমেই যায় না কেন বা যেই পাথেই যায় না কেন, সময় লাগবে বেশি। তাই আমরা মিনিমাম পাথ চুজ করলাম হচ্ছে 60 মিনিটের। তো 3 থেকে 4 পর্যন্ত সোজা। 3 থেকে 4 পর্যন্ত সোজা দাগ দিলাম। এখানে টাইমটা হচ্ছে 60 মিনিট। এখন 3 থেকে যদি 1 এ যেতে চাই, তাহলে তার হাতে মানে উপায় কি আছে? 3 থেকে 1 এ তো আর মাঝখানে কোনো রাস্তা নাই। তাহলে আইদার সে 3 থেকে 2 হয়ে 1 এ যাবে, অথবা 3 থেকে 4 হয়ে 1 এ যাবে। 3 থেকে 2 হয়ে যদি 1 এ যাই, সময় লাগবে হচ্ছে 50 প্লাস 100 মানে 150 মিনিট। 3 থেকে যদি 4 হয়ে 1 এ যাই, সময় লাগবে হচ্ছে এই যে 60 মিনিট প্লাস 80 মিনিট, তার মানে 140 মিনিট। এই রুটে লাগতেছে 150 মিনিট, এই রুটে লাগতেছে 140 মিনিট। তার মানে সে এইভাবে যাবে। সেটাই দেখানো হয়েছে। প্রথমে সেইখান থেকে 4 এ যাবে, 4 থেকে তারপরে 1 এ যাবে, সময় লাগবে 140 মিনিট। তো সিমিলার প্রসেস আবার 4 নম্বরের জন্য ফলো করা হয়েছে। আমি এটা আর নতুন করে দেখাইতেছি না, যে 3টা যদি বুঝতে পারেন তাহলে এটা বোঝাটাও কোনো বড় বিষয় না। জাস্ট এটা এখান থেকে এখন 1 এ যেতে হলে শর্টেস্ট পাথ কোনটা, 3 এ যেতে হলে কোনটা, 2 এ যেতে হলে কোনটা, সেটা আমাদের চুজ করতে হবে। কিন্তু দেখেন এখানে ইম্পর্টেন্ট যেটা, এই সবসময় এদের মাঝখানে যে সরাসরি একটা রাস্তা আছে মানেই যে এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমাকে চিন্তা করতে হবে যে কোন রুট দিয়ে গেলে সময় কম লাগে। এই রুট দিয়ে যদি সময় কম লাগে, তাহলে আমি এই রুট দিয়ে যাবো। এই রুটে সময় বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে আমি রুটে যাব না। তাহলে মোটামুটি কি আমরা এই মিনিমাম পাথ কিভাবে ডিটারমাইন করতে হয় এটা কি শিখতে পারছি? প্রথম স্টেপটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। মিনিমাম পাথ বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? নাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রশ্নের প্রথম পার্ট, এটা হচ্ছে প্রশ্ন দ্বিতীয় পার্ট। প্রশ্নতে এরকম দুইটা টেবিল দেওয়া হয়, একটা হচ্ছে নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ট্রিপ ম্যাট্রিক্স। ট্রিপ ম্যাট্রিক্সটা কোথা থেকে পাবো? এই যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম এর আগে, যে গত অনলাইন ক্লাসে যে গ্রাভিটি মডেল দিয়ে ট্রাফিক ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম, ট্রাফিক ডিস্ট্রিবিউশনের শেষে কিন্তু আমরা একটা টেবিল তৈরি করছিলাম। এই যে এটা হচ্ছে ট্রিপ ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স দেখেন, এটা হচ্ছে রো 1 কলাম 1, রো 2 কলাম 2, রো 3 কলাম 3, এভাবে এখানে একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি হয়েছিল, কারণ আমাদের এখানে জোন ছিল হচ্ছে 3টা। তো এই ট্রাফিক ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা ট্রিপ ম্যাট্রিক্স পাই। সেই ট্রিপ ম্যাট্রিক্সটাই হচ্ছে এই ট্রাফিক অ্যাসাইনমেন্টের একটা ইনপুট। সেই ট্রিপ ম্যাট্রিক্সটাই ধরেন হচ্ছে এইটা, যে আমাদের যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলে জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে জোন আছে 4টা। এই ট্রিপ ম্যাট্রিক্সটা দ্বারা আসলে কি বোঝাইতেছে, প্রথমে আগে একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যেমন 1 নাম্বার থেকে 1 নাম্বার ধরলাম, 1 নাম্বার জোনটা হচ্ছে উত্তরা। উত্তরা থেকে উত্তরায় ট্রিপ সংখ্যা হচ্ছে 0, এখানে 0 মানে হচ্ছে 0। উত্তরা থেকে 2 যদি ধরি মিরপুর, তাহলে উত্তরা থেকে মিরপুরে যাইতেছে 500। ধরলাম 3 হচ্ছে ফার্মগেট, তাহলে উত্তরা থেকে ফার্মগেট যাইতেছে 750। ধরলাম উত্তরা থেকে মতিঝিল হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে মতিঝিল, তার মানে উত্তরা থেকে মতিঝিল যাইতেছে হচ্ছে 350। সেম একইভাবে 2 নাম্বারটা যদি আমরা মিরপুর ধরে আসি, তাহলে মিরপুর থেকে 2 থেকে 1 এ যাইতেছে হচ্ছে 275। তার মানে হচ্ছে মিরপুর থেকে উত্তরে আসতেছে 275। তো 2 নাম্বারটা হচ্ছে মিরপুর, মিরপুর থেকে মিরপুরে যাইতেছে 0। তো এটা হচ্ছে জাস্ট আমি ব্যাখ্যা করে দেখালাম যে এই ট্রিপ ম্যাট্রিক্সটা কি বোঝায়। এই ট্রিপ ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পাই হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউশন থেকে। গ্র্যাভিটি মডেলের শেষে যে বলছিলাম একটা সামারি টেবিল তৈরি করতে হবে, সেই সামারি টেবিলটাই হচ্ছে এইটা। এই যে এখন এত সংখ্যক ট্রিপ আছে, সাপোজ উত্তরা থেকে মিরপুরে 500টা ট্রিপ আছে, তাহলে এই 500টা ট্রিপ এখন আমাদের কি কি করতে হবে? এই যে নেটওয়ার্ক আমরা বের করলাম, এই যে মিনিমাম পাথ আমরা বের করলাম, এই মিনিমাম পাথে এখন আমাদের ছেড়ে দিতে হবে।
তাহলে দেখেন আমি প্রথমে এক নাম্বার নোড মানে হচ্ছে এই যে আমরা যে উদাহরণ দিয়ে আসছি, এটা হচ্ছে মিরপুর, এটা হচ্ছে গাবতলী, এটা হচ্ছে পানগেট। এটা যে উদাহরণটা দিয়ে আমরা শুরু করছিলাম, জাস্ট আমাদের বোঝার জন্য, কেউ আবার সরাসরি কিন্তু বাস্তবে মিলাইতে যায় না। তাহলে উত্তরা থেকে যে ট্রিপ ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জোনে, উত্তরা থেকে 1 থেকে 1 এ 0, তার মানে উত্তরাতে কোনো ট্রাফিক যাবে না। উত্তরা থেকে মিরপুরে কত 500, তাহলে উত্তরা থেকে মিরপুরে 500 ট্রাফিক যাবে। তাহলে আমি উত্তরা থেকে মিরপুরে যাওয়ার একদম শর্টেস্ট পাথ এখানে আগে বের করে রাখছি, এই যে মিনিমাম পাথ, উত্তরা থেকে মিরপুরে যাওয়ার মিনিমাম পাথ হচ্ছে এইটা। এখন এই যে মিনিমাম পাথ, এই পাথে আমি 500টা ট্রাফিক দিয়ে দিব। এই যে আমি লিখে দিলাম, এদিকে 300 দিয়ে লিখে দিলাম 500। এখন উত্তরা থেকে আবার কোথায় যাবে? উত্তরা থেকে সে হচ্ছে যাবে হচ্ছে 3 নাম্বার জোন, মানে হচ্ছে ফার্মগেট যাবে। উত্তরা থেকে ফার্মগেটে গাড়ি যাবে কয়টা? 750। এখন এই 3 নাম্বার জোনে যাওয়ার আমি মিনিমাম পাথ কোথায় পাইছি? এটা তো 2, এটা 3, এটা 4। সে কোন দিক দিয়ে গেছে? 3 নাম্বার ফার্মগেটে প্রথমে আগে সে এই 4 নাম্বারে আসছে, প্রথমে এখানে আসছে, তারপরে সে এখানে গেছে। সেটাই আমি লিখে দিলাম যে এই বরাবর এই যে লাইনটা, এই লাইন বরাবর আমি 750 লিখছি। এখান থেকে যে লাইনটা 4 নাম্বারে 3 নাম্বারে গেছে সেখানে আমি 750 লিখছি। কারণ কি এই 750টা এই রোডেও থাকবে, এই রোডেও থাকবে। এখন 1 থেকে 4 মানে এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে ট্রিপ আসতেছে কটা? 350টা। এইখান থেকে এখানে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা? এইটা। এই পথে আমার আগেই 750 ছিল, সেই 750 কোনটা? যারা হচ্ছে এইখান থেকে এইখানে আসতেছিল তাদের 750 অলরেডি আছে, তার সাথে আবার 300টা গাড়ি, 350টা গাড়ি এখান থেকে এইখানে আসবে। তো সেটাই লেখা হচ্ছে এই রুটে, তাহলে টোটাল এই রোডে গাড়ির সংখ্যা হচ্ছে 750 প্লাস 350। তাহলে আমি 1 নাম্বার বা উত্তরা থেকে যে পরিমাণ ট্রাফিক ডিস্ট্রিবিউট হইতেছে সেটা যদি সামারাইজ করি, এই রোডে 500টা ট্রাফিক যাচ্ছে বা 500টা গাড়ি যাবে, এই রোডে যাবে হচ্ছে 750 প্লাস 350। তবে 350 এখানে গিয়ে থেমে যাবে, বাকি 750 এইখান থেকে এই রুট হয়ে এই পর্যন্ত যাবে। এই যে ডিস্ট্রিবিউশনটা বা অ্যাসাইনমেন্ট, এটা কি বুঝতে পারছেন? এই ট্রাফিক অ্যাসাইনমেন্টটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে যে কেন কোন রোডে 500 দিলাম বা 750 দিলাম বা 350 দিলাম? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। অসুবিধা থাকলে বলতে পারেন। এই জিনিসটা কিন্তু খুবই সহজ। এটা আপনার গত স্যার দুর্যোধন এটা। বলেন। হ্যাঁ বলেন, কি বুঝতে পারেন নাই? একজন কিছু জিজ্ঞেস করতে চাইলেন? স্যার এখানে মিনিমাম 5 যেটা আছে এটা আছে 110 দেয়া আছে, এদিকে আপনি 500 ধরার কারণটা বুঝলাম না। আচ্ছা, এই যে মিনিমাম পাথ যে 110 দেওয়া আছে এটা হচ্ছে মিনিট, মানে এই পাথে এখান থেকে এইটুকু যেতে সময় লাগবে হচ্ছে 110 মিনিট। বুঝা গেছে? এটাকে এখানে যে 110 লিখছি এটা হচ্ছে আমি এইটাকে মিনিমাম পাথ কেন বলতেছি সেটার মানে রিজন, জাস্টিফিকেশন যে এইটা কেন মিনিমাম পাথ। কারণ এখান থেকে এখানে যেতে সময় লাগে 110 মিনিট, যেটা অন্যান্য যে কোনো রুটের তুলনায় সর্বনিম্ন। এটা হচ্ছে ট্রাভেল টাইম। আর এইখানে যে 500 লিখতেছি এটা হচ্ছে গাড়ির সংখ্যা। এই টেবিলটা, এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা আলাদা। এটা হচ্ছে রোড নেটওয়ার্ক আর এটা হচ্ছে গাড়ির সংখ্যা। গাড়ির সংখ্যা কি বলতেছে দেখেন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। 1 কে আমরা সাপোজ উত্তরা বলতেছি, উত্তরা থেকে উত্তরায় কোনো গাড়ি যাবে না। উত্তরা থেকে মিরপুরে গাড়ি যাইতেছে কয়টা? এটা হচ্ছে গাড়ির সংখ্যা। উত্তরা থেকে গাড়ির সংখ্যা মিরপুরে হচ্ছে 500। মিনিমাম পাথ উত্তরা থেকে মিরপুরে যাওয়ার পাইছি কোনটা? এইটা। তাহলে এই রুটে আমি 500টা গাড়ি এখন অ্যাসাইন করতেছি, 500টা গাড়ি লিখতেছি, ছেড়ে দিতেছি। সেজন্য এখানে লেখা হয়েছে যে এই রুট থেকে এই রুটে 500। এখানে আমার ট্রাভেল টাইম আর লেখার দরকার নাই। ট্রাভেল টাইমটা আমি শুধু লাগে যে কোনটা মিনিমাম পাথ সেটা বের করার জন্য। মিনিমাম পাথ বের করার পরে আর ট্রাভেল টাইমের কাজ নেই। এবার কি বুঝতে পারছেন? যে প্রশ্ন করছেন সে কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে সেম, মানে যদি 1 নাম্বার নোডটা আমরা বুঝতে পারি, এখন যদি 2 নাম্বার নোডে আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখেন 2 নাম্বার নোডের জন্য মিনিমাম পাথ কোনটা সেটা আমরা এখানে বের করে রাখছি, আগে বের করে রাখছি। 2 নাম্বার নোড থেকে আমরা যদি দেখি 2 থেকে 1, তার মানে হচ্ছে মিরপুর থেকে উত্তরায় গাড়ি আসবে কয়টা? 275টা। এখন মিনিমাম পাথ কোনটা? এই যে
2 থেকে 1 এর মিনিমাম পাথ হচ্ছে এইটা, তাহলে 2 থেকে 1 এর মিনিমাম পাথ হচ্ছে এইটা, এখানে গাড়ি আসবে হচ্ছে 275টা, এটা লিখে দিলাম 275। এখন 2 থেকে 2 তে গাড়ি, কোনো গাড়ি নাই। 2 থেকে 3, 2 থেকে 3 এ যাবে 1050, 2 থেকে 3 এ যাবে 1050। মিনিমাম পাথ কোনটা, যা আগে আমরা বের করে রাখছি, এখান থেকে এটা হচ্ছে মিনিমাম পাথ। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আমি লিখে দিলাম 1050। এখন 2 থেকে 4, 2 থেকে 4 এ যাবে হচ্ছে 475টা, তাহলে 475, 2 থেকে 4 এ যাওয়ার মিনিমাম পাথ কোনটা, এই যে আমরা আগেই ক্যালকুলেশন করে রাখছি, এইখান থেকে সে প্রথমে 3 এ আসবে, 3 থেকে তারপরে 4 এ যাবে, এটা হচ্ছে তার মিনিমাম পাথ। তাহলে এই যে 2 থেকে যখন 3 এ আসবে, এখানে অলরেডি তো আগে 1050টা গাড়ি আসতেছে, তার সাথে অতিরিক্ত এটাও আসবে, অতিরিক্ত আসবে 475। এই 400 মানে 1050টা গাড়ি, অর্থাৎ 2 থেকে 3 এর যে গাড়ি, সেটা তো এখান থেকে এখানে এসে সে তার যাত্রা শেষ। কিন্তু 4 এ যারা যে 475টা গাড়ি যাবে, সেই 475টা গাড়ি এখান থেকে আসার পরে আবার এই রুটে 475টা গাড়ি চলতে থাকবে। তো সেম একই ভাবে যতগুলা নোড আছে, প্রত্যেকটা নোডের সে প্রথম স্টেপে আমরা যে মিনিমাম পাথ বের করছিলাম, সেই মিনিমাম পাথে আমাদের গাড়ির সংখ্যা বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাসাইনমেন্ট। ট্রাফিক অ্যাসাইনমেন্টের একদম লাস্ট স্টেপ হচ্ছে এটা, কোন রুটে আমরা কতগুলা গাড়ি বসাইলাম, সেটার হচ্ছে ফাইনাল একটা সামারি বা ফাইনাল একটা ডায়াগ্রাম। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার জোন, এটা 2 নাম্বার জোন, এটা 3 নাম্বার জোন, 4 নাম্বার জোন। এখন অনেকে বলতে পারেন স্যার এই ফিগারটা এখানে ছিল, মেন লাইনগুলো এরকম প্রথমে ছিল আয়তাকার, তার পাশে সার্কেল আকারে ছিল, এইখানে আবার এরকম বাঁকা বাঁকা লাইন কেন? কোনো অসুবিধা নেই, আপনার যেরকম খুশি সেরকম লাইন টানতে পারেন। আপনি রেক্টাঙ্গুলার টানেন অথবা বাঁকা টানেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে একটা জোন থেকে আরেকটা জোনের কানেকশন দিছি কিনা। তাহলে আমরা কি করব, একটা জোন থেকে এক নাম্বার জোন থেকে 2 নাম্বার জোন, 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে এখন আমরা চিন্তা করব যে টোটাল গাড়ি কতগুলা, টোটাল গাড়ি কতগুলা, 1 থেকে 2 তে টোটাল কতগুলা গাড়ি যাইতেছে। তাহলে একদম প্রথম থেকে আমরা হিসাব করে আসি। 1 থেকে 2 তে গাড়ি যাইতেছে হচ্ছে 500, এখানে 1 থেকে 2 তে কিন্তু গাড়ি কোনো যাইতেছে না। 1 থেকে 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডে গাড়ি যাচ্ছে হচ্ছে 500, আর কোনো গাড়ি যাইতেছে না। 1 থেকে 2 এ যাইতেছে হচ্ছে 500, 2 থেকে 1 এ আসতেছে কত, এই যে 2 থেকে 1 এ আসতেছে হচ্ছে 250, 2 থেকে 1 এ আসতেছে হচ্ছে সরি 250 না 275, 2 থেকে 1 এ আসতেছে 275। 1 থেকে 4 এ কতগুলা গাড়ি যাইতেছে, এই যে এটা 750 প্লাস 350, 1 থেকে 4 এ যাবে হচ্ছে 750 প্লাস 350 যোগ করলে হয় 1100। এখন আসতেছে যে 1 থেকে 3 এ কতগুলা গাড়ি যাইতেছে, এই যে এখান থেকে এই বরাবর 750, শুধু 750ই, কারণ বাকি 350 সেখানে এসে ক্রস মানে ওদের যাত্রা শেষ হয়ে গেছে। 1 থেকে যখন আমি 3 এরটা লিখবো, তখন এইখান থেকে 1 থেকে 3 এ জাস্ট প্রথম নোড থেকে গেছে 750, আর কোন নোড থেকে আবার 1 থেকে 3 এ গাড়ি গেছে কিনা সেটা আমাদের হিসাব করতে হবে। তো সেই হিসাব করে আমাদের টোটাল সংখ্যাটা কত, সেই টোটাল সংখ্যাটা ফাইনালি লিখতে হবে যে এই রুটে টোটাল গাড়ির সংখ্যাটা কত। এই রুটে গাড়ি আর কখন কখন যাবে, দেখেন আমি জাস্ট তীর চিহ্ন যদি খেয়াল করি, এখান থেকে তো অলরেডি এখানে 750 আছে, আর এই এক মানে 3 থেকে 4 মানে এই 3 থেকে 4 থেকে 3 এই রুটে এখানে কোনো গাড়ি নাই, তীর চিহ্ন খেয়াল করেন, এখান থেকে এই লিংকে এই বরাবর কোনো ডিরেকশন নাই, তার মানে কোনো গাড়ি নাই। এখানে কোনো ডিরেকশন নাই, কোনো গাড়ি নাই, এখানে ডিরেকশন আছে। কত আছে, 2050 প্লাস 350, তার মানে হচ্ছে যোগ করলে আসে 2400। তাহলে এইখানে জাস্ট এই 4 নাম্বার নোডে এই রোডটাতে গাড়ি আছে এখানে 2400, আর এই প্রথম ডিরেকশনে প্রথমটাতে চলে আসি, এই ডিরেকশনে গাড়ি আছে 750। তাহলে 4 থেকে 3 এর টোটাল গাড়ি হবে কত, 2400 প্লাস 750 যোগ করলে টোটালটা হয় হচ্ছে 3150। এইভাবে আমাদের যতগুলা জোন আছে প্রত্যেকটা জোন টোটাল গাড়ির সংখ্যা কত, সেই টোটাল গাড়ির সংখ্যাটা আমাদেরকে যোগ করতে হবে, যোগ করে ফাইনাল আমাদের সামারি এই ফিগারটা ড্র করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ট্রাফিক অ্যাসাইনমেন্টের ফিগার। এই ফিগারটা দেখে আমি বুঝতে পারবো যে কোন জোনে কতগুলা গাড়ি ডিস্ট্রিবিউট হইতেছে, কতগুলা গাড়ি অ্যাসাইন করা হইতেছে। এখন এই যে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট যেটা বললাম, আমরা যে এক্সাম্পলটা করলাম সেটা হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যে পরিমাণ গাড়ি ছিল সব ডিস্ট্রিবিউট করে দিছি, আমি রাস্তার ক্যাপাসিটি দেখি না। যেমন এই যে একটা রাস্তা, এখান থেকে এই রাস্তাতে প্রায় 3100 গাড়ি আসতেছে,
আসলে এই রাস্তাটাতে এই পরিমাণ গাড়ি নিতে পারবে কিনা সেটা আমরা কনসিডারেশনে নিয়ে আসি না। এটাকে বলা হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট। এরপরে যেটা আছে ক্যাপাসিটি রেস্ট্রিক্ট যেটা আছে, সেটা কি করে যখন এখানে এতগুলা গাড়ি দিবে তখন সে চিন্তা করবে যে আসলে এই যে রাস্তাটা বা এর যে নেটওয়ার্কটা আছে এই লিঙ্কটা এই পরিমাণ গাড়ি নিতে পারবে কিনা, মানে এই পরিমাণ গাড়ি দিলে তার ট্রাভেল টাইম আবার বেশি হয়ে যাবে কিনা। ট্রাভেল টাইম যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এটার মিনিমাম পাথ থাকবে না, তখন এটা মিনিমাম পাথ চেঞ্জ হয়ে যাবে। তো সেটা ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট মেথড, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট। তো সেটার প্রথম স্টেপটা হচ্ছে মিনিমাম পাথ ডিফাইন করা বা ডিটারমাইন করা। মিনিমাম পাথ ডিটারমাইন করার পরে আমাদের একটা রুট থেকে আরেকটা রুটের যে গাড়ির সংখ্যা, সেই গাড়ির সংখ্যাটা অ্যাসাইন করে দেওয়া। অ্যাসাইন করার পরে টোটাল কোন ডিরেকশনে টোটাল কতগুলো গাড়ি যাইতেছে সেই টোটাল সংখ্যাটার একটা সাম আপ। স্যার গাড়ির বলেন। সংখ্যাটা স্যার কি দেওয়া থাকবে? বের করবো হ্যাঁ, কিভাবে? আপনাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে সাপোজ এই প্রবলেম সলিউশন করার ক্ষেত্রে অবশ্যই যে এই দুইটা টেবিল দেওয়া থাকবে, এরকম একটা নেটওয়ার্ক দেওয়া থাকবে, আর এরকম এই টেবিলটা ট্রিপ ট্রিপ অ্যাসাইনমেন্টের এরকম ট্রিপ ডিস্ট্রিবিউশনের এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এখান থেকে গাড়ির সংখ্যা পাবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি আমি মানে মানে প্রফেশনালি বলি, আপনারা তো এখান থেকে ডিগ্রি শেষ করে প্রফেশনালি তো অলরেডি অনেকে জব করেন, প্লাস অনেকে হয়তো করবেন সামনে আরো জব সুইচ করবেন বা অন্য জব করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাটা কোথায় পাবেন? তখন তো আর এই সংখ্যাটা আপনাকে কেউ এই টেবিল এনে দিয়ে দেবে না। সেইটা শেখাইছি কিন্তু এই টোটাল ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ। প্রথম ওই যে ট্রিপ জেনারেশন শিখাইছি যে একটা জোন থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হয়, ট্রিপ জেনারেশনের পরে ট্রিপ ডিস্ট্রিবিউশন শেখাইছি। এই টোটাল টেবিলটা আসলে কিন্তু ট্রিপ ডিস্ট্রিবিউশন থেকে। এই যে লাস্ট অনলাইন ক্লাসে যে গ্র্যাভিটি মডেল পড়াইছিলাম, যদি কেউ মিস করে থাকেন রেকর্ডিং দিয়ে দিছি, রেকর্ডিংটা একটু দেখে নিয়েন। ট্রান্সপোর্টেশন প্ল্যানিংটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে আসলে বোরিং হওয়ার মতো কোনো কিছু নেই, কারণ আপনার মুখস্থ জিনিস সবকিছুই জাস্ট চিন্তা চেতনা, চিন্তা দিয়ে কাজে লাগানো, জাস্ট ভিজুয়াল ক্যালকুলেশন। এখানে কিন্তু পুরো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর মধ্যে জাস্ট এই গ্র্যাভিটি মডেলে একটা ফর্মুলা ছাড়া আর ওই মডেল স্পিড একটা ছোট্ট ফর্মুলা ছাড়া আর কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না। ওই যে গাড়ির সংখ্যা, সেই গাড়ির সংখ্যার টেবিল হচ্ছে এইটা। গ্র্যাভিটি মডেল থেকে একদম ফাইনালি যে আমরা আউটপুটটা পাই সেটাই হচ্ছে ওই যে গাড়ির সংখ্যাটা। গ্র্যাভিটি মডেল বা ট্রিপ ডিস্ট্রিবিউশনে দেখাইছিলাম যে একটা জোন থেকে আরেকটা জোনে কয়টা গাড়ি ডিস্ট্রিবিউট হইতেছে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা হচ্ছে এই যে গ্র্যাভিটি মডেল দিয়ে ডিস্ট্রিবিউট হয়, এই ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউট হয়, এই ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউট হয়। সেই এই জাস্ট এইটার এই ট্রাফিক ডিস্ট্রিবিউশন বা ট্রিপ ডিস্ট্রিবিউশনের যে ফাইনাল আউটপুট এই ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউট হয়, সেই আউটপুটটাই হচ্ছে আমাদের ওইখানে যে ম্যাট্রিক্স বা গাড়ির সংখ্যা দেখতেছি সেটা। এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট যে প্রসেসটা দেখাইলাম, অল অর নাথিং ট্রাফিক অ্যাসাইনমেন্ট, এটা কি কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে যে এক্সাম্পলটা দেখালাম সেই এক্সাম্পলটা কি বোঝা গেছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল হালকা নিচে একবারে হ্যাঁ, নিচে স্যার, এটা একটু নিচে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার এই যে 3150 আসলো কোন থেকে? আচ্ছা, এইটা আপনি যোগ করলাম, ঠিক আছে, এই যে হ্যাঁ 2400, হ্যাঁ আবার এখানে এখানে ই করলাম হ্যাঁ 2700, বাট এখানে দেখাচ্ছেন কত? 3150 আচ্ছা, দেখেন, গাড়ির সংখ্যা। হ্যাঁ সেটা বোঝাই দিই। দেখেন এইখানে এই রুট এইটা কোনটা? বুঝছি। এই জি রুটটা স্যার, হচ্ছে 4 থেকে 3। হ্যাঁ হ্যাঁ 4 থেকে 3 এ ওই ডিরেকশনে কত আর কোথায় কোথায় আছে, ওই ডিরেকশন 4 থেকে 3 ডিরেকশন আর কোথায় কোথায় আছে একদম প্রথম থেকে আমরা হিসাব করতে করতে যাই। এই ফিগারটাতে আছে দেখেন, এই যে এটা হচ্ছে 4 থেকে 3, তাই তো? এটা 4, এটা হচ্ছে 3। জি স্যার, কয়টা গাড়ি আছে? 750। 750। এইখানে কি আছে? এই ফিগারটাতে মধ্যে কি ওই ডিরেকশন নাই আছে? নাই, নাই তাহলে স্যার, বাদ। এখানে আছে? এখানেও নাই স্যার। নাই, তাহলে এটাও বাদ। এখানে আছে? জি স্যার। হ্যাঁ আছে স্যার, জি স্যার। তাহলে কত? ওই যে 2050 প্লাস 350, তাহলে কত হবে? 2400। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। বাকিরা কি বুঝতে পারছেন? এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট সিস্টেমটা আমি বারবার বলতেছি, কিন্তু এখানে কিন্তু আপনার মুখস্থ করার কিছুই নাই। আপনি জাস্ট ভিজুয়াল জিনিসটা দেখেন, দেখে বুঝতে পারলে আপনার এটা বারবার মুখস্থ করা লাগবে না, বারবার প্র্যাকটিস না করলেও মনে থাকবে। জাস্ট এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, মাথার কগনিশন।